প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো সরাসরি এই সময়ে। দিনের শিরোনামগুলো প্রথমে বলবো, এরপরে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় যাব। আজকে রাজধানীতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস স্থানান্তরের খবরে রাস্তায় শিক্ষার্থীরা নেমেছে। তারা 4 ঘন্টা অবরোধ করেছে এবং এর জন্য নগরীতে একটা ভোগান্তির পরিবেশ তৈরি হয়েছে। কিছুটা মন্দার আশঙ্কায় সবাইকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। বাজার নিয়ন্ত্রণে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি প্রায়ই এই সতর্কবাণী উচ্চারণ করছেন এবং সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাচ্ছেন। লাভজনক প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন। একই সঙ্গে বিদ্যুৎ পরিস্থিতির কোনো উন্নতি নেই, লোডশেডিং নভেম্বরের আগে কমছে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই কথা বারবারই বলছেন। পাইকারি বিদ্যুতের মূল্য সমন্বয় হচ্ছে বৃহস্পতিবার থেকে। এ ধরনের নানা জনভোগান্তির প্রসঙ্গ আছে। আগামীকাল চট্টগ্রামে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটাকে ঘিরে বেশ উত্তেজনা আছে। সরকার পতনের আন্দোলনের ডাক দিতে যাচ্ছে বিএনপি এবং দিচ্ছেও। বিশৃঙ্খলা হলে প্রতিরোধের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেছেন যে মানুষের কষ্ট পুঁজি করে সরকার পতনের, ওনার ভাষায়, খোয়াব দেখে লাভ নেই। এই হলো সমসাময়িক বিষয়গুলো। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি বেশ অবনতি, 4 জনের আজকে মৃত্যুর ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি বেশ নাজুক। দ্রুত রোগীর চাপ বাড়ছে, সিটি কর্পোরেশনগুলোকে বিশেষজ্ঞরা দুষছেন ইত্যাদি প্রসঙ্গ আছে। আজকে আলোচনার জন্য স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন জনাব রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, স্বাগত আপনাকে। রয়েছেন বিপ্লব কুমার পোদ্দার, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক, এবং জনাব জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। স্বাগত আপনাদের 3 জনকেই। আলোচনায় শুরু করতে চাই। আমরা কন্টেম্পোরারি পলিটিক্যাল ইস্যুস নিয়ে আলাপ করব। বিএনপির আন্দোলন ডাক আছে, সমাবেশের ডাক আছে, গণ অধিকার পরিষদ আছে, আওয়ামী লীগ কীভাবে এটাকে কাউন্টার করবে, বাম দলগুলোর মধ্যেও এক ধরনের প্রস্তুতি আছে যুগপৎ আন্দোলনের। কিন্তু তার আগে যদি ভিকারুননিসা নূন স্কুলের প্রসঙ্গটি আজকে রাস্তার জনগণের বেশ ভোগান্তির কারণ হয়েছে, আমরা শুরু করতে চাই। যদি যুক্ত করতে পারি, তিনি কি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন? মোহাম্মদ শাহ আলম, একটু সময় লাগবে ওনাকে যুক্ত করতে। শুরু করছি জনাব রাশেক রহমান আপনার কাছ থেকেই, যে বিএনপি একটা লম্বা কর্মসূচি দিয়েছে এবং ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত, এর মধ্যে অনেকগুলো তারা সমাবেশ করবে এবং এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন। একই সঙ্গে সরকার পতনের কথাও তারা বলছে, কারণ তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়, ভোটের অধিকার ফেরত চায়। আপনার কি প্রস্তুতি এবং কি বলবেন এই প্রসঙ্গগুলোতে? আপনাকে ধন্যবাদ। দেখুন, আমাদের প্রস্তুতির জায়গাটা খুব সহজ, খুব সরল। প্রথম কথা হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থাপনার যদি প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশের একেবারে স্বাধীনতার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটা জিনিস প্রমাণ করতে সক্ষম হয়েছেন, যে অন্য যে কোনো সরকারের তুলনায় তার ম্যানেজেরিয়াল যে ক্যাপাসিটি, অর্থাৎ ব্যবস্থাপনার যে সক্ষমতা, সেই জায়গায় তিনি অনেক বেশি এগিয়ে আছেন। অর্থাৎ আপনার আজকে শিরোনামগুলো বলার সময় আপনি বিদ্যুতের লোডশেডিংয়ের কথা বলেছেন। হ্যাঁ, বিদ্যুতের লোডশেডিং হঠাৎ করে দেখা দিয়েছে, সেটা বৈশ্বিক যে চলমান যুদ্ধ, যে সংকট, তাকে কেন্দ্র করে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যে আপনি 2001 থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশ যে অন্ধকারে নিমজ্জিত ছিল, বিদ্যুতের যে ব্যাপক অভাব পরিলক্ষিত হয়েছিল, এবং আমরা অনেক সময় হাসি ঠাট্টার ছলে, যদিও সত্য, একেবারেই সত্য, খাম্বা লিমিটেডের কথা বলি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারটা ছিল না, কিন্তু দেখা গিয়েছে তারেক জিয়া এবং মামুন গং তারা মিলে বাংলাদেশের কোষ খালি করেছিলেন এই খাম্বা লিমিটেডের নামে। সেই জায়গার সাথে তুলনা করলে আমার দেশে বিদ্যুতের ক্ষেত্রে বৈপ্লবিক অর্জন আছে বলে আমি মনে করি। তবে হ্যাঁ, একেবারে 100% নিখুঁত এটা কেউ আশা করছে না, কিন্তু যেহেতু ব্যবস্থাপনার এই জায়গাগুলোতে আমরা বিভিন্ন জায়গায় সফলতা দেখাতে পেরেছি, এমনকি পদ্মা সেতুর উদাহরণও যদি আপনি নেন, সেই জায়গায় আমরা সফল। তাতে করে যেটা হয়েছে, যে জনগণই আমাদের আসলে মূল প্রস্তুতির ভিত্তি। অর্থাৎ আমি মনে করি না যে বিএনপি কোনো মিথ্যা আশা বা কোনো মিথ্যা স্বপ্ন মানুষের সামনে তুলে ধরে সফল হতে পারবেন, এবং জনগণের কাছেও সেই গ্রহণযোগ্যতাটা তারা পাবেন না। তার থেকেও বড় কথা, আপনি খেয়াল করবেন গতকালকের গণমাধ্যমে একটা জিনিস খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটা হচ্ছে 10 ডিসেম্বরের পর থেকে বিএনপির বা বেগম খালেদা জিয়ার কথা মতো দেশ চলবে, এই কথাকে কেন্দ্র করে গতকালকে কয়েকটি গণমাধ্যমে বিএনপির কয়েকজন দায়িত্বশীল নেতা যেই ভাষায় নাশকতা, সন্ত্রাস, সহিংসতার সম্ভাবনার কথা তুলে ধরেছেন বা এর প্রয়োগ করার ইচ্ছাটা প্রকাশ করেছেন, তাতে করে আমি বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ
তাদের এই ধরনের অপচেষ্টাগুলোকে অবশ্যই প্রত্যাখ্যান করবে। আর আরেকটি প্রস্তুতির কথা বলাই বাহুল্য, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মী নির্ভর একটি দল, এখানে খুব সুগঠিত একটি কাঠামো রয়েছে, নেতৃত্বের জায়গা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা নেতৃত্বের প্রতি আস্থার জায়গাটা প্রগাঢ়, যার দরুন জনগণের পক্ষ থেকে যেমন বিএনপি তার অপচেষ্টায় কোনো রকম হালে পানি পাবে না, ঠিক একইভাবে আওয়ামী লীগের পক্ষ থেকেও আমরা মনে করি খালি রাস্তা ছেড়ে দেওয়া হবে না। সুতরাং এই জায়গায় সফলতার সম্ভাবনা কম। জনাব জুনায়েদ সাকি, আপনারা যেই বিষয় নিয়ে বিএনপি এগোচ্ছে এটার সঙ্গে আপনাদেরও একটা আলোচনা আছে এবং আপনারাও একই লক্ষ্য নিয়ে বা একই ধরনের কর্মসূচি নিয়ে আগাচ্ছেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে, এবং অন্যান্য কিছু কমন এজেন্ডা আছে। বিএনপি তাদের কর্মসূচি ঘোষণা করেছে, আপনারা এইসব বিষয়ে কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে, সবাই সহ যারা দেখছেন আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। খুব কাট বলি, বহুদিন ধরে টকশো করছি তো। দেখুন, আমরা 18 সালের যে নির্বাচন, যেটা 30 তারিখ হওয়ার কথা, যেটা 29 তারিখ রাতে হয়েছে, তো ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি ওই দিন আমরা দেখেছি। এটা ঠিক যে সমস্ত রাষ্ট্র প্রতিষ্ঠান বলেন, মিডিয়া বলেন, বিজনেস বলেন, এগুলোর উপরে বেশ কর্তৃত্ব কায়েম করতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ, এবং নানা ফর্মে একটা বেনিফিশিয়ারি সার্কেল তৈরি করতে পেরেছে, যার ফলে একটা জবরদস্তির ক্ষমতা এখনও টিকে আছে। কিন্তু বাংলাদেশে এই রকমভাবে নগ্ন হয়ে যাওয়া একটা নির্বাচন প্রক্রিয়া এবং একটা দল যাদের ঐতিহ্য আছে 71 সালের নেতৃত্ব হিসেবে, তারা যারা এমনকি ভোটের অধিকারের জন্য এই দেশে লড়াই করেছে, তারা এই রকম মধ্যরাতে ভোট ডাকাতি করছে এবং মানুষের সামনে উদম হয়ে যাওয়া, তো এগুলো দেখা গেছে। এইটা বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে জানেন, বোঝেন। ফলে আওয়ামী লীগের প্রকৃত অর্থে কোনো জনসমর্থন নেই। আছে কেডার বেসড একটা পার্টি, ফলে তার তো কিছু কর্মী নিশ্চয়ই আছে। যে পরিমাণে জনসমর্থন আওয়ামী লীগ এনজয় করতো, আওয়ামী লীগ এখন সেই জনসমর্থন মানে এনজয় করে না। আওয়ামী লীগ নিজের ওই আত্মবিশ্বাস নাই বলে তারা একটা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনে যেতে কোনো সাহস করে না। আর সংবিধানের দোহাই তোলাতে একেবারে আওয়ামী লীগের মুখে মানাই না, কারণ আওয়ামী লীগ 1995 সালে সংবিধান কোথায় ছিল? কেয়ারটেকার সরকার তো 95 সালে সংবিধানে ছিল না, তারাই এটা এনেছেন, আন্দোলন করেছেন, সেইটা তখন সংবিধানে সংযোজিত হয়েছে। ফলে সংবিধানে কিছু নাই বলে সংবিধান একটা এমন একটা জিনিস যে অপরিবর্তনীয়, এর অধীনেই নির্বাচন হতে হবে, এগুলো সমস্ত মানে নিজের পক্ষে যখন কথা বলতে হয় তখন বলে, কিন্তু এগুলো মানুষকে বিশ্বাস করে না, এবং মানুষ জানে যে এগুলো একেবারেই অযৌক্তিক কথাবার্তা বলে যাচ্ছেন, গায়ের জোরের কথাবার্তা বলে যাচ্ছেন। যেটা জরুরি বিষয় যে আওয়ামী লীগের মতো দল এই জনসমর্থন হারিয়ে জবরদস্তি কায়দায় ক্ষমতা টিকিয়ে রেখেছেন, এবং মানুষ 18 সালের পরে প্রধানমন্ত্রীর নিজে কথা দেওয়া সত্ত্বেও যখন এই ঘটনা ঘটেছে, মানুষ এখন আর দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা বিশ্বাসও করে না। এটা আসলে বাস্তবতা এই অবস্থায় বিদ্যমান পলিটিক্যাল সেটেলমেন্টে, বন্দোবস্তে এটা সম্ভব না। তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে। একটা তো ইন্টারিম গভর্নমেন্টে যেতেই হবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পরিবেশের জন্য। দুই হচ্ছে আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্তে যেতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তটা একটা গণতান্ত্রিক বন্দোবস্ত, যেখানে একটা গণতান্ত্রিক শাসনতন্ত্র দরকার। বিদ্যমান শাসনতন্ত্রের ক্ষমতা কাঠামোটা এমন যে এর মধ্যে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে। কিভাবে করি আমরা এই কথাটা তুলে আনছি শুরু থেকেই। বিশেষত দল ছোট বড় এটা ইম্পর্টেন্ট ব্যাপার না, পলিটিক্সটা আগে ঠিক করা দরকার। পলিটিক্সটা এই 19 সাল থেকে এই রাজনীতিটা সামনে এসছে। এখন আমরা যেমন গণসংহতি কি গণ অধিকার সহ আমরা আরো 5টি দল সহ 7টি দল গণতন্ত্র মঞ্চ হিসেবে কাজ করছি। বাম গণতান্ত্রিক জোট নামেও একটা অ্যালায়েন্স আছে, অনেকগুলো বামপন্থী দল সেখানে কাজ করছে। তাদের দিক থেকেও কিন্তু এই সংবিধান সংস্কার করে একটা ক্ষমতার ভারসাম্যের কথা সেখানে তোলা হয়েছিল। গণতন্ত্র মঞ্চ আরো সুস্পষ্টভাবে তুলেছে। এখন বিএনপি সামনে আনছে, অর্থাৎ অ্যাক্রস দি অপোজিশন। এইটা বাংলাদেশে একটা পলিটিক্স যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, এবং সেইটা একদিকে অন্তর্বর্তীকালীন সরকার, অন্যদিকে কিভাবে এই সংবিধান সংস্কার হবে এবং তৈরি হবে তার প্রক্রিয়াটা আলোচনা হবে। এখন এটার জন্য আন্দোলন করতে হবে। আন্দোলনের জায়গাটা তো হবেই। এখন আওয়ামী লীগ তো হম্বিতম্বি করবেই, তার হাতে
রাষ্ট্রযন্ত্র এখনো আছে, যতক্ষণ আছে ততক্ষণ সেটা ব্যবহার করবে, গুন্ডা পান্ডাল লাগাবে, ইতিমধ্যে লাগিয়ে দিয়েছেন। ছোটোখাটো মিছিল টিছিল, এই যে গণ অধিকারের ছাত্র সংগঠন সেদিন আবরার ফাহাদের একটা করলো ঢাকা ইউনিভার্সিটিতে, তার উপরে হামলে পড়লো কিভাবে, আবার তারা হাসপাতালে গেল, সেখানেও আবার পেটাতে গেল, এবং তারপর পুলিশ যারা পেটাতে গেল তাদেরকে নয়, আহতদেরকে গ্রেফতার করে নিয়ে গেল, তাদেরকে জামিন না দিয়ে। এই কারণ হচ্ছে, এই তো হচ্ছে রাষ্ট্রযন্ত্র আমরা দেখতে পাচ্ছি। ফলে এইটা সব স্বৈরাচারী করেছে, কিন্তু এতে শেষ রক্ষা হয়নি। আমরা ফিরব, যদি আমরা আমাদের প্রডিউসার কি আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন, চট্টগ্রামে একটা বড় সমাবেশ হচ্ছে, সেটা কি আমরা ওনাকে কি যুক্ত করতে পারি একটু? জি, আমি তাকে বলবো যে একটু আমি ডক্টর শাহাদাত হোসেনকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমি বিপ্লব কুমার পোদ্দার আপনার কাছে যাচ্ছি, কিন্তু শুরুতেই বলেছিলাম যে নগরীর একটি ঘটনা, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীরা তাদের ধানমন্ডি ক্যাম্পাসের সামনে তারা সড়ক অবরোধ করেছিল। আমরা একটু শুনতে চাই ডক্টর শাহ আলম, জনাব মোহাম্মদ শাহ আলম, আহ্বায়ক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক পরিষদ ধানমন্ডি শাখা। শুনতে পাচ্ছেন আপনারা? আজ শুনতে পাচ্ছেন আমাকে মোহাম্মদ শাহ আলম সাহেব? জি, আপনাদের কর্মসূচির লক্ষ্যটা কি ছিল, এবং এরকম একটা হ্যাভক হয়ে গেল শহরের, এত বড় একটা ট্রাফিক ভোগান্তি রাস্তায় আপনাদের কর্মসূচির কারণে, একটু কি ব্যাখ্যা করবেন কি চান আপনারা? জি জি জি, আমাদের বক্তব্য ছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম অনুমোদিত শাখা হলো ধানমন্ডি। সেই শাখা আমরা জানতে পেরেছি স্বাস্থ্য সূত্রে যে এই শাখাটা বন্ধ করে দিবে, বন্ধ করে ছাত্রীদেরকে বিভিন্ন শাখায় ট্রান্সফার করবে। কিন্তু আমরা চাচ্ছি যে এই শাখাটা ভিকারুননিসার প্রথম অনুমোদিত শাখা, একমাত্র অনুমোদিত শাখা হলো এইটি, অন্যগুলো না, অন্যগুলো হলো সেকশন। এইটি অনুমোদিত শাখা যেহেতু 28 বছর আগের, এবং সব ব্রাঞ্চের চাইতে এইটা রেজাল্ট ভালো, এবং 28 বছর ধরেও এটার কোনো স্থায়ী ক্যাম্পাস হয়নি। এর মধ্যে আবার সেই শাখাকে যদি এখান থেকে তুলে নেয়, হ্যাঁ, তো আমরা বলছি না, শাখা তুলে নেওয়া যাবে না, স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত, এবং স্থায়ী ক্যাম্পাস ধানমন্ডির মধ্যেই হতে হবে। এই ছিল আমাদের বক্তব্য। এই কারণে আমরা আজকে আন্দোলনে নেমেছি এবং রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিলাম। না, কিন্তু এরকম একটা শিক্ষার্থীদের নিয়ে এরকম একটা, এটা তো খুব একটা নিয়মতান্ত্রিক হয়েছে বিষয়টা, যে 4 ঘন্টার মতো সড়ক অবরোধ করে রাখা হয়েছে। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা বিভিন্ন জায়গায় আবেদন দিয়েছি, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী, সমস্ত জায়গায়, সব জায়গায় শিক্ষা সচিব, আমরা সমস্ত জায়গায় জানিয়েছি যে স্কুলের এই অবস্থা, এটা আমাদের দাবি। ওখান থেকে কোনো সাড়া না পেয়ে আমরা পরবর্তী পর্যায়ে ছাত্রীদেরকে নিয়ে রাস্তা নামতে বাধ্য হয়েছি, যেহেতু রাস্তা নামলে সরকার একটা টনক নড়বে এবং আমাদের কাছে কর্তৃপক্ষরা আসবে এবং আমাদের দাবির সপক্ষে তারা কথা বলবে। এই জন্য ছাত্রীরা এমন ভাবে হয়ে গেছিল যে আমরা আগে তাদের কন্ট্যাক্ট করতে পারিনি, তারা মাঠে নেমে রাস্তা বন্ধ করে দিয়েছে তাদের দাবির সপক্ষে, এবং আমরা ওই দাবির সাথে ছিলাম যে আমরা এটার উদ্যোগ নিয়েছি যে না, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিনের শাখা, এত সুনামের সহিত ধানমন্ডি ক্যাম্পাস, এটা বন্ধ হবে কেন? এবং বন্ধ করার জন্য কোনো অফিসিয়াল কোনো চিঠি ইস্যু না করে মৌখিকভাবে শিক্ষকদেরকে বলেছে তাদের পছন্দ অনুযায়ী অন্যান্য ব্রাঞ্চে যোগদান করার জন্য। এটা আমাদের কানে আসছে, এই জন্য আমরা এটার বিষয় আজকে উদ্যোগ নিয়েছি। কর্তৃপক্ষ কি বললেন? কর্তৃপক্ষ এখন এই বললো, এই যে পরে এসে প্রিন্সিপাল এসে বললো যে না, সে কালকে একটা চিঠি দেবে না, এই ব্রাঞ্চ উঠবে না। আমরা বলছি এই ব্রাঞ্চ উঠতে পারবে না একমাত্র স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত। আপনারা কি আশ্বস্ত? হ্যাঁ, আমরা আশ্বস্ত, পুরোপুরি আশ্বস্ত নেই। আমরা দেখবো কালকে চিঠিতে উনি কি লেখে, যে আপাতত লেখে না স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত এই ব্রাঞ্চ থাকবে। আমরা বলছি স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত এই ব্রাঞ্চ থাকবে, তারপরে ধানমন্ডির মধ্যেই একটা ব্রাঞ্চ করতে হবে। এই ছিল আমাদের দাবি। এখন দেখি, আমরা অপেক্ষা আছি যে আগামী দিনে উনি কি চিঠি দেয় আমাদের শাখাকে। জি, কিছু আপনারা কেউ কোনো কমেন্ট করবেন এই বিষয়ে? না, এই বিষয় হলো আমাদের বক্তব্য হলো, যদি না আমাদের অতিথিরা কেউ কোনো কমেন্ট করবেন এই বিষয়ে, ছাত্রীদের আন্দোলন বিষয়ে? যে প্রত্যেকটি এলাকাতেই তো শিক্ষা প্রতিষ্ঠান থাকা দরকার, এবং সেই এলাকা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের যে স্পেস, জায়গা, এটা বের করে আনা এটা নগর কর্তৃপক্ষের দায়িত্ব। কেননা এটা যদি না থাকে তাহলে আসলে আমরা তো স্কুল যেটা আসলে একটা এলাকার সাথে সম্পর্কিত, এবং যেহেতু অনেক শিশু অবস্থা থেকেই শিক্ষার্থীরা সেখানে যাতায়াত করবে, সেই জায়গাটা তাদের তৈরি করাটা নগর পরিকল্পনার মধ্যে আনতে হবে। জায়গা না থাকলেও জায়গা বের করতে হবে, কেননা নগর তো চিরস্থায়ী বন্দোবস্ত না।
ফলে এটা কিভাবে বেটার করা যায় তার জন্য তো পরিকল্পনা প্রয়োজন, এবং সব স্টেক হোল্ডারদের নিয়ে একটা আলোচনা করে ঠিক ডেফিনেটলি। এবং আমি মনে করি যে আন্দোলন করাটা তো একটা গণতান্ত্রিক ব্যাপার। বাই দি ওয়ে একটা ইনফরমেশন দিই, বাংলাদেশে বছরে 365 দিনে $7 বিলিয়ন ব্র্যাকের যে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, সম্ভবত কি বাংলাদেশ ডেভেলপমেন্ট একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, তাদের একটা গবেষণা করেছিল 365 দিনে প্রায় $7 বিলিয়ন আমাদের, এখন তো প্রায় 70,000 কোটি টাকা ক্ষতি হয় এই ট্রাফিক জ্যামের কারণে। আপনি 4 ঘন্টা যদি কোনো যৌক্তিক দাবিতে হয়, তা আমি মনে করি সেটা আমাদেরকে তো এই সিচুয়েশন ফেস করতে হবে। জনাব মোহাম্মদ শাহ আলম, আমরা শুনলাম আপনাকে, ধন্যবাদ আপনার এই মতামত দেওয়ার জন্য গভীর রাতে। আমি বিপ্লব কুমার পোদ্দার, আমরা যে প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলাম যে রাজনৈতিক বিষয়, উনি একটু রেফারেন্স দিচ্ছিলেন যে আপনারা একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, এবং এটা কিন্তু আপনারাও এই কি বলে যে সরকারের বিপক্ষে একটা অবস্থান আছে আপনাদের, এবং যুগপৎ কিছু কর্মসূচি নেওয়ার চেষ্টা করছেন আপনারা। আসলে লক্ষ্যটা কি আপনার? ধন্যবাদ জনাব শাহ আলম, আপনাকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ আমাদের গণ অধিকারের পক্ষ থেকে যে সমস্ত প্রিয় দর্শকরা আজকে রয়েছেন তাদেরকে সালাম, আদাব, নমস্কার, শুভ সন্ধ্যা। এবং যারা ব্যাকডোরে কাজ করছেন আজকের এই অনুষ্ঠান, তাদেরকে আসলে ধন্যবাদ আমাদের দেওয়ার সময় হয় না, সবশেষে আমরা চলে যাই। আপনাদেরকে আগাম ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সরাসরি চলে যাচ্ছি আপনার প্রশ্নে। আমরা কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলনেই আমরা বিশ্বাসী এবং সেখানেই আমরা স্থির রয়েছি। কারণ গণ অধিকারের জন্মটা কিন্তু নিয়মতান্ত্রিক এবং মানুষের স্বাধীনতা, অধিকার স্থাপনার জন্যই এবং অধিকার আদায়ের মধ্য দিয়ে। যদি আমি কোটা সংস্কার ধরি, আমি খুব বেশি ব্যাকে যাব না, কারণ বাংলাদেশে একটি বিষয় রয়েছে যেখানে ওই 71 যেতে হবে, 75 যেতে হবে, 81 যেতে হবে, আমি অত দূর যাচ্ছি না। বাট আমাদের পার্টির যে বর্তমান অবস্থান, সেটা হলো যে বর্তমান ঘুণে ধরা যে রাজনৈতিক ব্যবস্থা, যেমন আজকের যদি হয় মাঝে মধ্যে এরকম একটা জোকস, তুমি এ না বি, মানে রক্তের গ্রুপের মতো। তো এ বললে সংক্ষেপে বোঝা যায় তুমি আওয়ামী লীগ, বি বললে বিএনপি। অথচ দুটো পার্টি যখন অনেক দিন ধরে শাসন করেছেন, একবার ইনি করছেন তো আরেকবার আরেকজন করছেন, কিন্তু গুণগণক তো পরিবর্তন হয়নি। যদি দেখি আমরা আজকে র্যাব নিয়ে কথা হচ্ছে, র্যাব তৈরি করার সময় যথেষ্ট ব্যথা ছিল, বেদনা ছিল আওয়ামী লীগের, কিন্তু আবার সেই র্যাবকে কেন্দ্র করেই কিন্তু গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সেটা কিন্তু আওয়ামী লীগ কন্টিনিউ করছে। এবং আওয়ামী লীগ বলছে আরে এটা তো বিএনপি করেছে, তাদের সময় তো হয়েছে, মানে তাদের সময় খুন হয়েছে বলে তাদের একটা রাইট এস্টাবলিশড হয়ে গেছে যে আমরা খুন করতে পারি। আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে। তো যে কারণে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের জন্য, তবে বিএনপিকেও আজকে যে কারণে পাচ্ছে না, আওয়ামী লীগ কেন টিকে আছে, তো এই জায়গাটি কিন্তু আমাদের প্রত্যেকের অনুসন্ধান করা উচিত। কেন টিকে আছে? গুড। তো টিকে আছে এই কারণেই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলগুলো, সেখানে যে আমরাও একেবারে ওটার বাইরে এরকম নয়, বিরোধী দলগুলো সর্বসম্মতভাবে একটি প্রতিষ্ঠান দাঁড় করতে পারছে না, একটি ম্যানিফেস্টো দাঁড় করাতে পারছে না। এখন যদি এরকম হয় যে আমি বলছি যে তুমি আমাকে ভোটাধিকার দিচ্ছ না, কিন্তু আমি আমার দলে গণতন্ত্র দিচ্ছি না, তাহলে ভোটাররা কিন্তু বিভ্রান্তিতে পড়বে। সে বলছে যে আমি দুর্নীতি বিরুদ্ধে কথা বলছি, যদি দেখে সেই দলের দুর্নীতিবাজ যারা ছিলেন তাদেরকে পদায়ন করা হচ্ছে, তখন কিন্তু জনগণ বিভ্রান্তিতে পড়ে। জনগণ যদি এই দেখে যে এ তো 19 আরেকজন 20, তাহলে আমার এখানে বলার কিছু নেই, কারণ আমার তো কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। আপনি তো বেশ ন্যায়পালের মতো বলছেন, কিন্তু আপনার কর্মসূচিটা কি? আমার কর্মসূচি হলো যে এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি ম্যানিফেস্টো দিতে হবে যে আমরা শুধুমাত্র যে নির্বাচন এরকম নয়, আমি সংবিধানও পরিবর্তন আজকে জরুরি। এই সংবিধান আজকের 51 বছরে, সেটা কি গণ অধিকার পরিষদ? সেটা আমরা বলছি, আমরা বলছি যে সময়োপযোগী সংবিধান আমাদের তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শ্রেণীর একটি অধিকার প্রতিষ্ঠিত থাকবে। ছাত্র, শ্রমিক, কৃষক, মেহনতি জনতা প্রত্যেকের যেখানে থাকবে। আজকে বলুন আপনারা বারবার আমরা কথায় কথায় বলছি, সেটা কি রাস্তার আন্দোলন দিয়ে হবে নাকি ডায়ালগের মাধ্যমে হবে? তবে সবচেয়ে ভালো অবশ্যই ডায়ালগ। কেন ডায়ালগকে আমি এমফাসিস করছি রাইট অ্যাট দিস মোমেন্ট, কারণ আপনার বিশ্বের পরিস্থিতি দেখতে হবে। আমার বাংলাদেশ টিকে থাকলেই কিন্তু আমি বলতে পারবো আমি বাংলাদেশি। বাংলাদেশ টিকে থাকলেই আমি বলতে পারবো যে আমি বাংলাদেশের রাজনীতি করব। যদি বাংলাদেশ টিকে না থাকে তাহলে কিন্তু পারবো না। হাসিনাও পারবেন না প্রধানমন্ত্রী হতে, আর যারা স্বপ্ন দেখছেন তারাও পারবে না, আর আমরা যারা পরিবর্তনের কথা বলছি আমরাও পারবো না। বলে কেন আমি এই কথাটা বলছি? এই কথা বলছি এই কারণে যে বিশ্বে বর্তমানে দেখবেন যে ইউক্রেনের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, প্যালেস্তান ইসরায়েলের যুদ্ধ, মানে সব কিছু যে বার্মার যে বিষয়টি রয়েছে, আজকে দেখুন আমরা বার্মা নিয়ে কেউ কোনো কথা বলছি না, ওখানে পড়ছে।
আজকের আমার সেনাবাহিনী আমি বসিয়ে রেখেছি, সেনাবাহিনী গিয়ে ওখানে একটা পাল্টা গুলি করতে পারছে না, অথচ আমার এখানে মারছে। ওদিকে ইন্ডিয়া আরেকদিকে আপনি হলে কি এই ব্যবস্থা নিতেন? হ্যাঁ, আপনার গণ অধিকার পরিষদ আসলে কি এই ব্যবস্থা আমাদের করতেন? গণ অধিকার যদি আসে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে Okay. প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো ধরনের পরিস্থিতি আমরা করব। মেক সেন্স। ওনাদের যেগুলি চাওয়া সেই বিষয়ে সরকারি দল হিসেবে কি মনে করেন আপনারা? আচ্ছা দেখেন, বাংলাদেশের সংকটটা তো এখানে একদম পরিষ্কার। প্রথম কথা হচ্ছে, আজকের এই অনুষ্ঠানে বিএনপি দলীয় একজন সম্মানিত নেতার আমার সাথে বসার কথা ছিল। তিনি আরেকজন নেতার বসার কথা ছিল, আমি জানি, আমি বিশেষ সূত্রে খবর পেয়েছি, কিন্তু তিনি পালিয়ে গেছেন। কারণ 10 ডিসেম্বর নিয়ে কথা বলতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। 10 ডিসেম্বরকে কেন্দ্র করে যে বক্তব্যটা বিএনপির আমানুল্লাহ আমান সাহেবের পক্ষ থেকে এসেছে, আরও কয়েকজন নেতা এটাকে এন্ডোর্স করেছেন, কিন্তু অনেক নেতাই যারা আসলে, যেটা একটু আগে পোদ্দার সাহেব বললেন, যে সহিংসতার থেকে ডায়ালগটা অনেক বেশি ভালো, যারা এই ধরনের বিশ্বাসী তারা আসলে এটা খুব একটা গণমাধ্যমে এসে ফেস করতে চাচ্ছেন না, কারণ এই ব্যাপারে বলার বেশি কিছু নাই। এটা একটা। তার মানে হচ্ছে যে বিএনপি আসলে কি চায়, বিএনপি কিসের মাধ্যমে তার আন্দোলনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করবে এবং সেটাকে ব্যবহার করে ক্ষমতায় যাবেন, এই সম্বন্ধে তাদের পরিষ্কার ধারণা নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিএনপিতে পূর্ববর্তী যে অভিজ্ঞতা, শাসনের যে অভিজ্ঞতা, সেখানে যারা বিএনপির জন্য বোঝায় রূপান্তরিত হয়েছিল, লাইবিলিটিতে, দুর্নীতির জন্যে, তারাই কিন্তু বর্তমান বিএনপির নেতৃত্বে আছেন। সুতরাং সেই জায়গার থেকে সেটা থেকে সরকারি দল মুক্ত আছে? না, আমি আসছি, আমি একে একে যাচ্ছি। তাতে করে যেটা হয়েছে, আমি এখন বিএনপিকে নিয়ে কথা বলছি, বিএনপির তৃণমূলের পর্যায় থেকে ওই ধরনের সাড়া তারা পাবেন না, এটাই বাস্তবতা। আর তার থেকেও বড় কথা হচ্ছে, বেগম খালেদা জিয়ার মুক্তি বলুন, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনা বলুন, বা তার দুর্নীতি বিরোধী মামলা অথবা 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা, এগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে তখনই আপনি জনগণকে পাবেন যখন জনগণ বুঝবে বা মনে করবে অথবা বিশ্বাস করবে যে এই আন্দোলন করার মধ্যে দিয়ে জনগণের নিজের আর্থসামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন হতে পারে। সেই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়নি। এটা এক। আমরা জনাব রাশিক রহমানের কাছে শুনছিলাম, কিন্তু ঠিক এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন ডক্টর শাহাদাত হোসেন, আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি। সেখানে বিএনপির একটি বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে আগামীকাল, ভার্চুয়ালি আজকেই সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে। আমরা ডক্টর শাহাদাত, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আমরা তো এই সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় সব নেতারই, বড় বড় নেতাদের বক্তব্য শুনেছি, এবং জনগণের অভ্যুত্থান, সরকারের পতন এবং আপনাদের দাবি আদায়ের জন্য একটা বড় ধরনের আন্দোলনের সূচনা চট্টগ্রাম থেকে হতে যাচ্ছে বলে তারা বলেছেন। আপনি সেখানকার এই সমাবেশের একটা প্রধান সংগঠক, অর্গানাইজার, আপনি কি ভাবছেন এবং আপনাদের প্রস্তুতি সম্পর্কে যদি বলেন, কি লক্ষ্য এবং উদ্দেশ্য এই সমাবেশের, কি রিয়ালাইজ করতে চান? ধন্যবাদ আপনাকে এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমার চট্টগ্রাম নগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যে মূল উদ্দেশ্য এই মহাসমাবেশগুলো, সেগুলো স্পষ্ট, গণমানুষের অধিকার, অর্থাৎ আজকে মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য, পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, পাশাপাশি যে 5 জন আমাদের নেতা আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন, তাদের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আগামীকাল এই মহাসমাবেশের উদ্বোধন এই চট্টগ্রাম থেকে শুরু করছি, এবং চট্টগ্রামের এমন একটি ঐতিহাসিক জায়গা থেকে আমরা শুরু করছি, যেটা বাংলাদেশের বরেণ্য যত রাজনীতিবিদ আছে, একদম আপনার স্বাধীনতার আগে পরে সবাই কিন্তু এখানে সমাবেশ করেছেন। এবং আমাদের রাজনৈতিক ইতিহাসের আপনারা জানেন যে 10 বছর আগে আমাদের নেত্রী খালেদা জিয়া যখন এখানে সমাবেশ করেন, আমরা মনে করেছি সেই সমাবেশটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সর্বাধিক লোকের সমাগমের একটা সমাবেশ। আমরা আশা করছি আগামীকাল ইনশাআল্লাহ যে সমাবেশ হবে, ইনফ্যাক্ট এখন 12টা বেজে গেছে, আজকের যে সমাবেশ, সেই সমাবেশটিতে সাধারণ মানুষ তাদের দাবি আদায়ের লক্ষ্যে, অর্থাৎ তাদের যে মৌলিক অধিকার, ভাতের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, পাশাপাশি যে গণতান্ত্রিক যে অধিকার, যে কথা বলার স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, পাশাপাশি আমার যে ভোটের অধিকার, ভোটাধিকার, এই ভোটের অধিকার রক্ষার জন্য তারা অবশ্যই কালকে আমাদের এই পলগ্রাউন্ডের সমাবেশকে মহাসমুদ্রে রূপান্তরিত করবে। যেহেতু আমরা এটা জনগণের সমাবেশ, আমরা মনে করছি জনগণের স্বতঃস্ফূর্ততা সেখানে থাকবে, এবং আমরা সেভাবে সাজিয়েছি। আমরা বিশালভাবে এই মাঠটিতে বিভিন্ন ভাবে
যাতে কোনো আসতে অসুবিধা না হয় সেভাবে আমরা তারা করেছি। এবং বিশেষ করে যারা সাংবাদিক ভাইরা আছেন, যারা পেশাজীবী আছেন এবং মহিলারা যারা আছেন তারা যাতে আসতে পারে সেই গেটওয়ে আমরা করেছি। এবং আমাদের যে স্টেজটা হবে সেই স্টেজটাও অনেকটা ট্রেইলর দিয়ে আমরা লোহার একটা বিশাল ট্রেইলরকে একসাথে যুক্ত করে 80 ফিটের একটা বিশাল মঞ্চ আমরা সেখানে করেছি। কাজ এখনো চলছে। কাজে আমরা মনে করি যে আমাদের এই সমাবেশটিকে ঘিরে এখানে সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড জনাব সাদাত হোসেন আগের কয়েকটা কর্মসূচিতে দেখা গেছে একটু পাল্টাপাল্টি হচ্ছে। সরকারি দলের বিভিন্ন সমাবেশের মধ্যে দেখা গেছে যে আপনাদের একটা মুখোমুখি ব্যাপার ঘটেছে। চট্টগ্রামে সেরকম কোনো পরিস্থিতির আশঙ্কা বা কোনো চট্টগ্রামে আমরা মনে করি যে একটা রাজনৈতিক কালচার আসলে এখানে আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে কথাগুলি বলছিলাম, আওয়ামী লীগের একজন বড় নেতা সেখানে ছিলেন চট্টগ্রামে। তো আসলে হয়েছে কি রাজনীতিটা ইনফ্যাক্ট যারা আওয়ামী লীগের যারা ছাত্রলীগ থেকে করে উঠে এসেছে আজকে হয়তো বা তারা সেখানে লিড দিচ্ছে, অথবা আমরা যারা একদম ছাত্র রাজনীতি ছাত্র দল করে আজকে এই অবস্থায় এসেছি 30, 35, 40 বছরের যাদের আমাদের রাজনৈতিক একটা বয়স হয়ে গেছে, আমাদের কিন্তু একটা রাজনৈতিক সহাবস্থান কালচার এজ ওয়েল এজ আমরা এই ধরনের কিছু সহমর্মিতাতে আমরা বিশ্বাস করি। কিন্তু দেখবেন এই আওয়ামী লীগের মধ্যে যেসব রাজনীতিবিদ হঠাৎ করে উঠে এসেছে, হঠাৎ করে উঠে এসে হাইব্রিড নেতাতে পরিণত হয়েছে তাদের বাবার অথবা মামার বদলতে, তারাই দেখবেন বিভিন্ন জায়গায় এই প্রবলেম গুলো রাতারাতি নেতা হওয়ার জন্য রাতারাতি হিরো করে। মানে কোনো ধরনের অপ্রীতিকর কিছু আপনারা আশঙ্কা করছেন না? আমরা মনে করি চট্টগ্রামে আমাদের যে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ আছে তারাও এইসব ব্যাপারে, কারণ এটা তো একটা সাংবিধানিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, একটা রাষ্ট্রীয় অধিকার। আমরা মনে করি এই সাংবিধানিক অধিকার অবশ্যই আমরা আমাদের কাজ আমরা করবো, আমরা সমাবেশ করব। এবং তারাও দরকার হলে 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 1 মাস পরে তারা একটু সমাবেশ করবে। জনগণ যদি তাদের সাথে যায় তাহলে জনাব সাদাত আপনি থাকবেন আমাদের সঙ্গে, থাকবেন, আপনার সঙ্গে আরেকটু আলোচনা আমরা করব। জনাব রাশেক রহমান, সরকারি দল কিন্তু এর আগে বলেছে যে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু ইনফ্যাক্ট কার্যক্ষেত্রে দেখা গেছে যে কিছুটা যে মুখোমুখি অবস্থান কিন্তু তৈরি হয়েছে এবং বেশ কয়েকজন বিরোধী কর্মীর প্রাণও গেছে রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে। দেখেন, প্রথমত এটা একেবারেই সত্য না, কারণ আপনি যেই সংঘর্ষগুলোর কথা বলছেন সেগুলোর ভিডিও যদি সঠিকভাবে বিশ্লেষণ করেন আপনি সেখানে দেখবেন যে যেই জায়গায় ঘটনাগুলো ঘটেছে সেখানকার বিএনপির যে নেতৃস্থানীয় ব্যক্তি যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু নিজের থেকে পায়ে পাড়া দিয়ে সংঘর্ষ লাগানোর একটা পরিস্থিতি তৈরি করেছিল এবং এগুলো তদন্ত হচ্ছে, সবই সময় মাফিক বেরিয়ে আসবে। তবে সংঘর্ষই কারো কাছেই কাম্য নয় এবং সেই জায়গায় আমি চট্টগ্রামের সম্মানিত বিএনপি দলীয় নেতার একটা কথাকে সাধুবাদ জানাই যে সহ অবস্থানের কথা, যিনি সহমর্মিতা সহ অবস্থান সবচেয়ে বড় কথা যেটা বলছেন, এই জায়গায় আমি একটু ওনাকে মনে করিয়ে দিতে চাই যে আসলে এরশাদ বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশে যে রাজনৈতিক আবহ যেটা বর্তমান ছিল বা যে পরিস্থিতি বিরাজমান ছিল সেটা ছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু পাশাপাশি রাজনীতি করছিল। এই সহ অবস্থানের জায়গাটা কোথায় বিঘ্নিত হলো? 2004 সালের 21শে আগস্টে বিএনপির তারেক জিয়া, খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া যখন মনে করলেন যে গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার মধ্য দিয়ে ক্ষমতার জায়গাটাকে চিরস্থায়ী করা যাবে, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের তৎকালীন আপাত যে রাজনৈতিক বাস্তবতা সেখানে ভারসাম্যহীনতা দেখা দিল। সুতরাং বিএনপির বর্তমান যে নেতৃত্ব তারা যদি এই জায়গাটাকে স্বীকার না করে তাহলে আওয়ামী পক্ষীয় এবং আওয়ামী বিরোধীয় যে রাজনৈতিক প্রবাহধারা সেটা সুন্দরভাবে প্রবাহিত হবে না। ব্যাপারটা হচ্ছে যে আজকে বাংলাদেশের রাজনীতির যে টেরর ভিত্তিক যেই ফাউন্ডেশনটা তৈরি হয়েছে সেটা কার হাত দিয়ে হয়েছে এটা ভুলে গেলে চলবে না। আমি সেই জায়গায় না যে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম, এটা একটু বলতে দিবেন। সেটা হচ্ছে দেখেন, গণ অধিকার আন্দোলন দিনের শেষে নিশ্চয়ই ভালো চান, এটা আমি বিশ্বাস করতে চাই। সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? ওই যে তিনি বললেন যে গণ অধিকারের পরিষদের ভিত্তিটা ছিল কোটা বিরোধী আন্দোলন, ঠিকই আছে, কোটা সংস্কার ঠিকই আছে। আবার রেজা কিবরিয়া যখন এসে যুক্ত হলেন তখন তাদের কিছু বক্তব্যে গণমাধ্যমে যা পেয়েছি যে আন্দোলনের থেকে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবেন, আওয়ামী লীগকে সরিয়ে দিবেন, মার্কিন যুক্তরাষ্ট্র পারে রাজনৈতিক পরিবর্তন আনতে। এই যে জার্গন, এই যে মেটাফো, এই যে
আপনার রেটরিকগুলো তিনি ব্যবহার করেছেন, এগুলো আসলে তিনি বুঝতে পারেন নাই যে বাংলাদেশের মানুষের কাছে এগুলো গ্রহণযোগ্য নয়। এবং নূরের যে রাজনৈতিক যেই ধারাটা, যেভাবে সে রাজনীতি করতে চায় আর রেজা কিবরিয়া যেভাবে করতে চায়, সেই জায়গায় প্রথমত আমি কোনো সমন্বয় খুঁজে পাই না। সুতরাং ওখান থেকে আমি রাজনৈতিক খুব একটা সফলতার জায়গা খুঁজে পাচ্ছি না। আর 2 নাম্বার, আমাদের জুনায়েদ সাকি ভালো ভালো কথা বলার চেষ্টা করেন, আমি সেটাকেও স্বাগত জানাই, ভালো কথা বলতেই হবে। কিন্তু সবচেয়ে বড় কথা কি, যেই সংবিধান সংস্কারের কথা তিনি বলছেন, আজকে যেই কারণেই হোক তিনি তুষ্ট নন, তিনি একটু দুঃখিত বা ক্ষোভান্বিত অবস্থায় আছেন বা নিজেকে সংক্ষুব্ধ মনে করছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আরও 100টা সাংবিধানিক পরিবর্তন যদি করা হয়, জুনায়েদ সাকি এবং তার যে অনুসারীরা আছেন তারা সংক্ষুব্ধ অবস্থায় থাকবেন। কারণ আমি আজকে দায়িত্ব নিয়ে ঢাকা শহরে একটা জায়গায় যদি ওনাকে বলি যে উনি ওনার দলীয় 5000 লোক নিয়ে উপস্থিত হবেন, কোনো বাধা দেওয়া হবে না, কোনো ভয় পড়ে, তিনি পারবেন না। অর্থাৎ রাজনীতির দুটি ব্যাপার, একটা খুব একাডেমিক, আরেকটি একেবারেই প্রায়োগিক। আমি বিশ্বাস করি প্রায়োগিক জায়গায় জুনায়েদ সাকিদের যে জায়গাটায় যাওয়া উচিত ছিল সেই জায়গাটা তারা যেতে পারেননি, কারণ জনগণের কল্পনা, স্বপ্ন দেখার এবং আস্থার জায়গায় যে হাতছানি দেওয়ার কথা, সেই পরিস্থিতি তারা তৈরি করতে পারে। ধন্যবাদ। আমি জুনায়েদ সাকি, আপনি রেসপন্ড করবেন। জনাব শাহাদাত হোসেন, জনাব রাশেক রহমানের বক্তব্যের ভিত্তিতে আপনি কি কিছু যুক্ত করতে চান কিনা? যে আমি যুক্ত করতে চাই, আসলে আমি তো ওই সাইডে যেতে চাইনি একদম, কিন্তু উনি 21 আগস্টের যে গ্রেনেড হামলার কথা বলেছেন সেটা নিয়ে কিন্তু অনেক অ্যানালাইসিস আছে। মুক্তাঙ্গন থেকে কেন তারা বঙ্গবন্ধু এভিনিউতে নিয়ে গেল একদিনের মধ্যেই, এবং যেখানে পারমিশন দেওয়া হয়েছিল মুক্তাঙ্গন, এবং সেখানে দেখা যাচ্ছে রিসেন্ট একটা বক্তব্য আপনি দেখেছেন ওই যে হানিফ সাহেবের ছেলে মেয়র সাহেবের, যে রিসেন্টলি যিনি ঢাকা শহর থেকে যে মেয়র ছিলেন তাকে দল থেকে বোধহয় বাদ দেওয়া হয়েছে। তো উনি যে বক্তব্যটা দিয়েছেন যে ওনার বাবা সমাবেশের আগের দিন সুধা সদনে এসে নেত্রীকে বলেছিলেন যে আগামীকাল সমাবেশে না যেতে, কারণ এই ধরনের কিছু একটা আভাস ওনারা পাচ্ছিলেন। কাজে এই যে -2 ফর্মুলার একটি অংশ হিসাবে আমরা যেটা মনে করছি, কারণ এখানে হয়েছে কি আপনার এই যে হান্নান, যে পিচ্ছে হান্নান যার কথা এসেছে, তাকে কিন্তু তড়িঘড়ি করে কেন ফাঁসি দেওয়া হয়েছে সেটা কিন্তু বোধগম্য নয়, কারণ তার কাছ থেকে কিন্তু অনেক কিছু বের হতো। আমার কথা হচ্ছে দল যখন একটি সরকার স্টেবল থাকে, কেন তারা 21 আগস্টের মতো এই ধরনের ঘটনা ঘটাবে? এটা হচ্ছে -2 ফর্মুলার একটি অংশ, এবং এই জিনিসগুলো ইতিহাস একদিন অবশ্যই স্বীকৃতি দিবে। আরেকটি কথা হচ্ছে যেটা যে ওনারা বারবার বলছেন যে সন্ত্রাসী কার্যকলাপ, আজকে 1/11 এই সরকার কে সৃষ্টি করেছে? এই যে আপনার পল্টনের আপনার বাইতুল মুকাররমের সামনে সাপের মতো পিটিয়ে হত্যা করে আজকে আওয়ামী লীগ 1/11 সরকার সৃষ্টি করেছে, অসাংবিধানিক একটি সরকার সৃষ্টি করেছে, যার কারণে তারা কিন্তু বক্তব্যে এটা বলেছে যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল। এবং আজকে ওইখানকার তৎকালীন 1/11 যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে একটা প্রেস নোট আপনি হয়তো খেয়াল করবেন 1/11 সময়টা, কারণ ওই সময় কিন্তু আমি আন্দোলনে ছিলাম, ওই সময় আমি দেখেছি তারা স্পষ্ট লিখেছে যে আওয়ামী লীগের নৈরাজ্য এবং সাপের মধ্যে পিটিয়ে মানুষ হত্যার কারণে আজকে এই 1/11 পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কাজে এই জিনিসগুলো আমাদের অস্বীকার করতে পারবে না। আর প্রতিটা জায়গায় আমাদের কিন্তু কথা বললে হবে না, এটার পিছনে কিন্তু অনেক অ্যানালাইসিস আছে। এই অ্যানালাইসিস গুলো আমার মনে অনুধাবন করে কথা বললে আমার মনে দেখেন, প্রথম কথা সাঈদ খোকনের বক্তব্যটা কতটা সত্য বা কতটা সত্য না সেটা এখানে বিতর্ক করতে যাব না। তবে আসল কথা বলতে চাই, আপনি জানেন যে সাউথ আফ্রিকায় ইনভিক্টাস নামে যখন সাউথ আফ্রিকার অ্যাপেটাইট উঠে গেল, নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি হলেন, তখন কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে প্রথম রাগবি যে খেলাটা হওয়ার কথা, সেই খেলা দেখতে যাওয়ার সময় নেলসন ম্যান্ডেলাকে বলা হয়েছিল তাকে প্রাণনাশ করা হবে। তিনি একজন বিশ্ব নেতা, তিনি কৃষ্ণাঙ্গের নেতা, তিনি মানবতার নেতা, তিনি কিন্তু খেলা দেখতে গেছেন। সুতরাং এই যে কথাটা আপনি এনেছেন, আশঙ্কা আছে সহিংসতা হতে পারে, এর জন্যে একজন জননেত্রী শেখ হাসিনার মতো এই বিশ্ব মাপের নেত্রী ভয় পেয়ে যাবেন, এই ধরনের বালখিল্য কথাবার্তা আমি বলতে চাই না। তার থেকে বড় কথা কি, মুফতি হান্নানের ভিডিও রেকর্ডিং রয়ে গেছে, তিনি তো বলছেন যে তারেক জিয়া তাকে নিয়ে কি করেছেন। শুধু তাই না, ওই 21 আগস্ট গ্রেনেড হামলার যতজন আসামি প্রত্যেকে জীবিত আছেন, সরকারি পক্ষ থেকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, গোয়েন্দা সংস্থা থেকে হাত, প্রত্যেকে তারেক জিয়ার কথা উল্লেখ করছেন। সুতরাং এই দায় যারা অস্বীকার করেন তাদের সাথে টকশো করে আমি সময় নষ্ট করতে চাই না। আমার কথাটা সহজ, আমার জায়গাটা হচ্ছে 21 আগস্ট 2004 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতির যে রক্তরঞ্জিত যে রূপ, সেটাকে এতই একটা রূঢ় রূপ দেওয়া হয়েছে, নিষ্ঠুর রূপ দেওয়া হয়েছে, যেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না, পারবো না। কিছু বলছিলেন বলতে তাকে ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করে তাকে জোর করে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে তাকে এই ধরনের একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আপনার ওনার নাম
সেখানে যুক্ত করেছে, এটা তো সবাই জানে। কাজে ওই বিতর্কে যাচ্ছি না আমি। আপনি এই ধরনের একটা অ্যানালাইসিসের জন্য আরেকটা টক শো হওয়া উচিত বলে আমি মনে করি। যদি আমাকে ইনভাইট করেন আমি আব্দুল কাহার আখুনকে বিএনপি চাকরিচ্যুত করেছিল, তিনি আদালতে গেছেন, চাকরি ফেরত দিয়েছেন। উনি ঠিকই বলেছেন, এই বিতর্কটা করার জন্য আমাদের আলাদা প্রোগ্রাম করতে হবে। জনাব জুনায়েদ সাকিব, দেখুন, বাস্তব ঘটনা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে বাস্তবতা একদলীয় সরকারটা আওয়ামী লীগই শেষ পর্যন্ত কায়েম করতে সক্ষম হয়েছে। 15 বছর ধরে, মানে আপাতত নেক্সট নির্বাচন পর্যন্ত 15 বছর হবে। দুটো টার্ম তো 10 বছর সরাসরি নির্বাচন ছাড়া, ভোট ছাড়া, জনগণের সম্মতি ছাড়া একটা একেবারেই মানুষের সামনে তামাশামূলক নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় আছে এবং আরও অনেক দূর থাকতে চাচ্ছে। 2041 সাল পর্যন্ত থাকবেন, এটা তো ওনাদের প্রেসিডিয়াম মেম্বার পাবলিক সমাবেশে ঘোষণা দিয়েছেন। তারপরে যদি ওনারা চিন্তা ভাবনা করে দেখেন, যদি ছাড়েন টারেন, তো এইটাকে বলে জমিদারি ভাবনা। তো একটা দলের মধ্যে যখন জমিদারি ভাবনা চলে আসে তখন বুঝতে হবে ওই দলের পায়ের তলার মাটি শেষ, এরপরে বাকিটা ইতিহাস নির্ধারণ করবে। ক্ষমতা ছাড়লে বোঝা যাবে কার কতটুকু শক্তি আছে, কাকে কোথায় খুঁজে পাওয়া যায়। কিন্তু যে আলোচনাটা জরুরি বিষয়, এই যে একদলীয় ব্যবস্থাটা কায়েম করা হয়েছে, এইটা বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক, বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক। ফলে এই দেশ তো কারো জমিদারি আমরা মানব না, এই দেশে আমরা জন্মেছি। এই আলোচনাগুলো সামনে হচ্ছে। আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে, এই যে উনি একটা বললেন যে বিএনপির যে কর্মসূচি একটা মহাসমাবেশের ডাক চিটং থেকে শুরু হচ্ছে এবং সেখানে উনি পলিটিক্যালি কিছু জার্গন ইউজ করেছেন যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান বা সহমর্মিতার ভিত্তিতে যাতে দুটো পক্ষ তারা পাল্টাপাল্টি যাতে না হয় সেই ধরনের একটা স্টেটমেন্ট করেছেন এবং ওয়েলকাম করেছেন জনাব রাশিদ রহমান সাহেব। আপনি পলিটিক্যাল ফোর্স হিসেবে কি মনে করেন রাজনীতিতে? দেখুন, তার মানে হচ্ছে যে এখানে যে বাংলা আমরা লড়ছি কেন, এটাকে প্রথমত প্রতিষ্ঠা করা দরকার। এই সরকার উন্নয়নের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে বাস্তবতা কি করছে উন্নয়ন, সেটা আমরা বিদ্যুৎ খাতে দেখাতে পারি। মুক্তিযুদ্ধের চেতনার নামে কিভাবে দেশকে বিভাজিত হচ্ছে সেটা আমরা দেখাতে পারি, আলোচনা আপনি তুললে। কাজেই যে এই একদলীয় সরকার কায়েম করেছে, এইটা বাংলাদেশকে, বাংলাদেশের অভ্যন্তরীণ যে স্থিতি এবং এর মধ্যে যে আমাদের জনগণের যে ঐক্য, সেটাকে ভেঙে ফেলছে, নৈরাজ্য তৈরি করবে এবং আমরা সার্বভৌমত্বের দিক থেকে হুমকির মধ্যে পড়ব। এবং এই যে লুণ্ঠনের রাজত্ব, একদলীয় একটা জমিদারি, এটা স্থায়ী রূপ নিতে যাবে, এটা বিপজ্জনক পরিণতি আনবে। ফলে আজকে বাংলাদেশের জনগণের সামনে একটা ন্যায্য কর্তব্য হচ্ছে এই সরকার পতনের জন্য আন্দোলন করা, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসা, তার জন্য সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন সেটেলমেন্টে যাওয়া। সেইটা যাওয়ার জন্য অবশ্যই হ্যাঁ, 1-1.5 দশক তো পার হয়ে গেছে। আপনি যে ন্যায্যতার দাবিটা প্রতিষ্ঠা করার কথা বলছেন, 1.5 দশক তো চলে গেছে। আরো বহু দেশে 40 বছরও পার হয়েছে। এখন একটা শক্তি যখন তার হেজেমনিক জিনিস কায়েম করে, যেমন ধরুন মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন, এই সমস্ত বিষয় দিয়ে তারা মানুষকে কিছুটা ভুলিয়ে রেখেছিলেন। এখন জনগণ বুঝেছেন যে এগুলি সবই এখন রীতিমতো তাদের এই ক্ষমতা কোনো মতে কুক্ষিগত রাখার একটা অস্ত্র ছাড়ার কিছু না। ফলে মানুষ পাচ্ছেন যে আসলে দেশ তো লুটে পুটে কতিপয় সারা বিদেশে সমস্ত টাকা নিয়ে চলে যাচ্ছে এবং দেশ তো আসলে কতিপয়ের দেশে পরিণত হলো। জনগণ তো না খাওয়া অবস্থা তৈরি হচ্ছে, না বিশ্বাস তৈরি হচ্ছে। ফলে এখন যেটা জরুরি দরকার সেটা হচ্ছে কিভাবে একটা যুগপৎ ধারায়, আমরা যেটা বলছি, একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠবে জনগণের মধ্যে। সেই ঐক্যের জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম যে একটা সাধারণ লক্ষ্য তৈরি হতে হবে। সেই সাধারণ লক্ষ্যটা কিন্তু ইতিমধ্যেই মাঠে চলে এসছে। 1, বর্তমান সরকারের পদত্যাগ। 2, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, যার একটা কাজ হবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, আর আরেকটা কাজ হবে শাসন ব্যবস্থা বদলের জন্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য তৈরির পরিবেশ তৈরি করা, যাতে করে পরবর্তী নির্বাচন এবং তার পরবর্তী সংসদ এই সংস্কারগুলো করতে পারে। এই যে পথটা, এই লক্ষ্যটাকে সামনে রেখে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা ঐক্য তৈরি হচ্ছে। বিএনপি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছে, গণতন্ত্র মঞ্চ একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাম জোট এবং অন্যান্য রাজনৈতিক দলও তারা তাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে লড়ছেন। ভোটাধিকার দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে ফেলছে এবং এইটা যার যার অবস্থান থেকে লড়ছেন। হ্যাঁ, অনেকেই আরও ঐক্যবদ্ধভাবে কাছাকাছি আসছেন, কেউ এক মঞ্চে, কেউ যুগপৎ ধারায়, একটা সাধারণ লক্ষ্যের ভিত্তিতে। আগামী আন্দোলন এই দ্রুত এই ঐক্যের জায়গাটা তৈরি হবে। আমরা অফার করছি দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার। আওয়ামী লীগ বলছে 40 সাল পর্যন্ত জমিদারি চলবে, একটা এই রকম ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক একটা শাসন কি তারা বজায় রাখবেন। ফলে এই পার্থক্যটা এখন খুব পরিষ্কারভাবে জনগণের সামনে চলে এসেছে। ফলে এই যে কথাবার্তা,
রাশেক রহমান যেমন বলছেন, উনি বলছেন না, ওনার সমস্ত দলের নেতারা এখন এই সমস্ত কথাবার্তা বলছেন, এবং এই কথাবার্তাগুলোর মধ্যে কোনো সঙ্গতি নাই, কোনো যুক্তি নাই, কেননা তারা বুঝতে পারছেন জনগণের মধ্যে আর তাদের কোনো গ্রিপ নাই। জি, ধন্যবাদ। জনাব বিপ্লব কুমার, আমি মিস্টার আডারের সাথে শ্রদ্ধার সাথে দ্বিমত পোষণ করছি। উনি আমার দল নিয়ে যে কথাটি বলেছেন, ডক্টর রেজা কিবরিয়ার সাথে আমাদের সদস্য সচিব ভিপি নূরের কোনো সমন্বয় নেই, সমন্বয়হীনতা, এটা আমি প্রতিবাদ ব্যক্তি সমন্বয়ের কথা বলছেন না, স্টেটমেন্টের সমন্বয়, স্টেটমেন্ট, সেটাই হ্যাঁ, স্টেটমেন্টের কথাই। যাই হোক, আমি স্টেটমেন্টেই আছি, মানে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ্য উদ্দেশ্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য একই রয়েছে, এখানে কোনো সমন্বয়হীনতা নেই। তবে এক একজন এক একটা কথা যদি বলতে যায়, আমি সেটাই বলছি, যখন এক একটা মানুষ এক একটা বলতে যায়, এক্সপ্রেশন এক একটা হয়, সেখানে কতগুলো মিনিং থাকে। এবং দ্বিতীয় পর্যায়ে যেটা আসি, যে ওনার খুব কষ্ট হয়েছে কেন রেজা কিবরিয়া সাহেব আমেরিকার রেফারেন্সটা দিয়েছেন। যদি উনি ভারতের রেফারেন্স দিতেন তাহলে বোধহয় ওনারা কষ্ট পেতেন না। আর এই যে বিদেশিদের বন্ধুদের ডাকা, এটা কিন্তু আমরা সেই ছাত্র জীবন থেকে দেখেছি, যে যখন শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সর্বপ্রথম যখন উনি 91 সালে যখন প্রথম নির্বাচন হয়, ওনারা তো প্রায় মন্ত্রিপরিষদ গঠনই করেছিলেন। তখন তো তাদের যৌবন, যে আমাদের শ্রদ্ধেয় আমির হোসেন আমু সাহেব, শ্রদ্ধেয় তোফায়েল সাহেব, তা তো কে স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন এরকম ছিল। তখন আমরা বিশ্ববিদ্যালয়ে জাস্ট ঢুকেছি, সাকিব সাহেব বোধহয় নিশ্চয়ই মনে আছে যে ওই নির্বাচনটা, রাইট? তখন কিন্তু করে, যখন ওনারা এলেন না, এর পরপরই কিন্তু ওনারা বিভিন্ন বিদেশি দূতদের কাছে গিয়ে এই আমার বাংলাদেশে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, বিদেশিদের কিন্তু তারাই বেশি ডেকে নিয়ে আসে। এবং এই যে বিদেশি এখনও আবার এই যে নির্বাচন সামনে আসছে, এই যে ভারত যায়, এই প্রয়োজন হলে আমি আমেরিকায় যাব, আমি যুক্তরাজ্যে যাব, সো এই ডাকাডাকি আমরা কোনো ডাকাডাকি পছন্দ করি না। এবং সেই রেফারেন্স হয়েছে যে চেঞ্জের ক্ষেত্রে যদি আমেরিকা বলে যে বাংলাদেশের ডেমোক্রেসির জন্য আমরা একটা ডেমোক্রেটিক ওয়ে সহায়তা করব, তবে গণ অধিকারের কোনো সমস্যা নেই। কিন্তু এরকম না যে আমেরিকা কোথাও গিয়ে নিজে গিয়ে বসাবে বা আমাদের বসাবে, বিষয়টা এরকম নয়। নির্বাচনটা কে করবে? এবং নির্বাচন, হ্যাঁ, নির্বাচনের প্রশ্ন হলো যে আমি মনে করি যে নির্বাচনে এই মুহূর্তে করার মতো কোনো পরিবেশ নেই। বলে কেন? যখন দেখি সাংবিধানিক প্রধান নির্বাচন কমিশনের সভায় এসপিডিসিরা ওনারা বলেন যে একজন জিজ্ঞেস করছেন আমি কি বক্তব্য দেব, ওনারা বললেন না, একটা স্লোগান তুলে দিলেন, সাথে সাথে উনি ওনার বক্তব্য না দিয়ে চলে গেলেন। এই হলো কে? নির্বাচন কমিশন। যে যখন নির্বাচন পরিচালনা করবে সেই সরকার, তার কথা সবাইকে চলতে হবে। এই হলো আমাদের প্রতিষ্ঠিত এসপি এবং ডিসির বর্তমান কর্মকাণ্ড। সেই সরকারের আমলে, সেই প্রশাসনের আমলে আপনি যদি বলেন তত্ত্বাবধায়ক হয়, সেই নির্বাচন সঠিক হতে পারে না। যেভাবে হয়েছিল 2008 সালে, আপনার শুধুমাত্র দুটো নির্বাচনের কথা বলেন। 2008 সালের নির্বাচন কি হয়েছিল? এমনও কিছু সেন্টার ছিল সেদিনকার যেখানে সকল ভোটারের চেয়ে ভোট সংখ্যা বেশি হয়ে গেছে, এরকম অনেক জায়গায় পাওয়া গেছে। সুতরাং নির্বাচনকে প্রকৃতভাবে করতে গেলে, সঠিকভাবে করতে গেলে, গণতন্ত্রকে আনতে গেলে আমাদেরকে একটা সিস্টেমের পরিবর্তন করতে হবে। এই যে নির্বাচন কমিশনের কাছ থেকে যে এনআইডির কর্তৃত্বটা নিয়ে গেল, সিসি বললেন যে এনআইডির কর্তৃত্ব নিয়ে গেছে, এটা আমাদেরকে বদার করছে না, যদি নির্বাচন করার দায়িত্বটা নিয়ে যায় তাহলে আমরা রিঅ্যাক্ট করব। মানে এটা সিগনিফিকেন্সটা কি? হ্যাঁ, উনি হলো যে সিগনিফিকেন্স হচ্ছে এখন এনআইডি ওনারা ইচ্ছা মতো তৈরি করবেন। ওনারা কেন ইভিএম এর এত আগ্রহী? বিকজ তারা মূল কন্ট্রোলটা নেবেন এনআইডির মধ্য দিয়ে, এবং ওনাদের হাতে এত বেশি এনআইডি থাকবে। দেখুন, আওয়ামী লীগ সব অর্থে বিএনপির ফলোয়ার। যেমন ওনাদের উন্নয়ন নীতি কি বিএনপিকে একটু আগে অভিযোগ করলো না যে ওনারা নাকি খাম্বা বানিয়েছেন, বিদ্যুৎ দেন নাই, আর ওনারা এখন বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন, জ্বালানির কোনো হিসাব নেন নাই, ফলে আজকে আমাদেরকে এই জায়গাতে ভুগতে হচ্ছে। আমরা বলেছিলাম 9 সাল থেকে আমরা এগুলো বলেছিলাম বাংলাদেশের জ্বালানির উৎস কি, ওনারা এখনো কিছু সেই জায়গাতে যান নাই। কিছু কতিপয়কে ব্যবসা দেওয়ার জন্য এই এলএনজি নির্ভরতার দিকে নিয়ে গেছে। জনাব রাশেক রহমান, দুজন বক্তাই সরকারের এক ধরনের ওনাদের ভাষায় একটা জমিদারি কায়েম করেছে এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা করেছে। এই সময়ে জনগণের যে অধিকার বিভিন্নভাবে তারা বলুণ্ঠিত করছে এবং দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। না, পৃথিবীর যে কোনো রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল দীর্ঘমেয়াদীভাবে ক্ষমতায় আসবেন, থাকবেন, এই চিন্তা না থাকলে মানুষের কাজ করবেন কিভাবে? দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকতে হবে, এবং সেটার একটা অন্যতম অংশ হচ্ছে কিভাবে ক্ষমতায় বারবার আসা যায় মানুষের মনকে জয় করে। এতে আমি দোষের কিছু দেখি না। আমি এখন এইভাবে আসতে চাই। ভিকারুননিসা নুন স্কুলে একটা প্রতিবেদন আপনি দেখিয়েছিলেন, আমি তখন কিছু বলি নাই, এখন বলি। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে
যেটা সত্য এটাকে স্বীকার করতে হবে। যতই আরবিতে একটা কথা হচ্ছে আসাদিক উমাররা, সত্য কথা সর্বদাই তিক্ত। আমার কথাটা এরকম, ভিকারুন্নেসা নুন স্কুলের আন্দোলনটা যদি ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে, তাহলে আন্দোলন করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। যদি ওটা তাদের স্বার্থে হয়, তাদের ভবিষ্যতের জন্য হয়, এটাকে আমি স্বাগত জানাই। এই তো, সুতরাং আমার সত্যের জায়গাটা খুব পরিষ্কার। সরকারের কি দায়িত্ব নাই, দায়িত্বে যাওয়ার আগে আমার কথা হচ্ছে, যা আমার ছেলেমেয়েদের জন্য ভালো হবে সেটা আমাকে করতে হবে। সেটা আন্দোলনের রূপে আসুক, প্রতিবাদের রূপে আসুক, অথবা সংহতি বা আলাপ আলোচনার সে করতে হবে। আচ্ছা, ঠিক একইভাবে এনআইডি নিয়ে যখন আলাপ হবে, কোনো বিতর্কে ঢোকার আগে আমার প্রথম প্রশ্ন হবে যে পৃথিবীতে 200 ঊর্ধ্ব দেশে কোথায় ন্যাশনাল আইডি নির্বাচন কমিশন করে? কোথাও করে না। সব জায়গায় হোম অ্যাফেয়ার্স অথবা হোমল্যান্ড সিকিউরিটি তাদের হাতে থাকে, আর সোশ্যাল সার্ভিসের হাতে থাকে। এই দুই সমন্বয়ে হয়ে থাকে। এই কথা আমি কেন বলছি? কারণ আপনার অনেক শঙ্কা থাকতে পারে, অনেক সন্দেহ থাকতে পারে, আপনার অনেক চিন্তাভাবনার জায়গা থাকতে পারে, কিন্তু যেটা সঠিক, যেটা সত্য, সেটাই তো আপনাকে করতে হবে। সঠিক পন্থা হচ্ছে ন্যাশনাল আইডি। আমি জন্মগ্রহণ করলাম, একটি শিশু জন্মানোর পরে আত্মচিৎকার দিয়ে কেঁদে উঠলো, তার খবর নির্বাচন কমিশন কিভাবে রাখবে, কেন রাখবে? এই ধরনের অন্যায় চাওয়ারগুলোকে তুষ্ট করতে চাওয়া হয় বলে বাংলাদেশের রাজনীতির আজকে এই দৈন্যদশা। আমরা সঠিক কাজটা করতে চাই না। জুনায়েদ সাকিরা সস্তা জনপ্রিয়তা চায়, তাই বিরোধিতা করার একটা করে ফেললেন, এটা এক। এখন দেখেন উনি হেজেমনি সংস্কৃতির কথা বলছেন। তো অ্যান্তনিও গ্রামশির এই যে এত নাম করে একটা তত্ত্ব, এই যে থিওরি অফ হেজেমনি, পুরোটাই তো ডেমোক্রেসির উপর ভিত্তি করে, গণতন্ত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখন গণতন্ত্র বলুন, সমাজতন্ত্র বলুন, কমিউনিজম বলুন, প্রত্যেকটি তন্ত্রের কিছু ভালো দিক খারাপ দিক আছে। হেজেমনি সংস্কৃতিরও খারাপ দিক হয়তো বা থাকতে পারে, কিন্তু হেজেমনি আমার দলের সাথে আছে বা আপনার দলের সাথে আছে, তাকে আমি একেবারে খারাপ বলে দিলাম, এটা তো হতে পারে না। এটা বিশ্ব সংস্কৃতির একটা অন্যতম অংশ। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, সেখানে লুথেরান যারা আছেন তাদের হেজেমনি নাই, যারা আপনার ওখানে আপনার মনে করেন ব্যাপটিস্ট, তাদের হেজেমনি নাই, ওখানে যারা ট্রেড ইউনিয়ন করেন তাদের হেজেমনি নাই, ওখানে যারা অস্ত্রের ব্যবসা করেন তাদের হেজেমনি নাই। পৃথিবীর কোন গণতন্ত্রের হেজেমনি নাই? সুতরাং আমি আসলে কি বলতে চাইছি, কি বোঝাতে চাই, সে জায়গাটা পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে আমার জুনায়েদ সাকির সাথে কথা বললে মনে হয় কি যে চায়, হয়তো সে নিজেও তা জানে না। যাই হোক, এখন না আমি বলি আপনি বলবেন, আপনার কোনো সঙ্গে বলি না, আমি আসছি, বুঝতে চাইতেছেন না আমি বুঝাই দিই, আমি বুঝাই দিই, আমি আসছি, আপনি বুঝাবেন, আমি বুঝাবেন। এবং তার থেকেও বড় কথা কি জানেন, ফরচুনেটলি or unfortunately we live in a world which is predominantly republic form of democracy. এখানে 5 বছর পর পর আপনি একটা ম্যান্ডেট দিবেন, একটা রাজনৈতিক দলকে আপনি নির্বাচিত করবেন, ভালো হোক খারাপ হোক, সে আপনার ম্যান্ডেট নিয়ে তার মতো দেশটা চালাবে। 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে যদি আপনি তার মন জয় করতে পারেন, তাকে খুশি করতে পারেন, সে আপনাকে আবার ভোট দিবে, নতুবা ভোট দিবে না। আমি আসছি, অন্যদিকে যাচ্ছি না, আমি অন্যদিকে যাচ্ছি না, আমি আসবো, আমি একটা একটা করে উত্তর দিয়ে আসতেছি, আমাকে ইভেন আসতে হবে তো। আপনারা দুজনে মিলে অনেক কথা তুলেছেন, আমাকে প্রতিটা জিনিস পরিষ্কার করে আসতে হবে। এখন গণসংহতি আন্দোলন যদি রিপাবলিক ফর্ম অফ ডেমোক্রেসিকে বদলে অন্য কোনো সংস্কারের কথা বলে থাকেন, আমরা পরিষ্কার করবেন, যদি বলে থাকেন সেটা বাংলাদেশের বাস্তবতায় বর্তমানে অসম্ভব। সুতরাং আমার কথা হচ্ছে ওই জায়গাটাই, যে অসম্ভব যেসব চাওয়া পাওয়া, যে তত্ত্বাবধায়ক সরকার আসবে, এটা করবে, ওইটা করবে, এই জিনিস চাইলে আমরা সামনে এগোতে পারবো না। আমি কিন্তু ওনার সাথে আছি, আমি ওনার থেকে দূরে নাই। আমার কথা হচ্ছে আপনি স্বপ্ন দেখা বন্ধ করে আমি যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন রেজা কিবরিয়ার কথা আমি যেটা বলতে চাই, আবার বলছি, আমি ব্যক্তিগত কোনো জায়গায় যাইনি। আমি বলতে চাইছি যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে কম বেশি বিদেশি শক্তিগুলোর মিথস্ক্রিয়া হয়, এটা তো আমি অস্বীকার করছি না, করবো না। কিন্তু দায়িত্ব নিয়ে বলতে চাই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী, বাংলাদেশের নেত্রী, জাতির জনকের কন্যা হিসেবে কোনোদিন কোনো বিদেশি শক্তির কাছে নতজানি হননি, হবেও না। এবং আমি বলতে চাই না যে আপনি হবেন, আমি যেটা শুনেছি, আপনার কথা শেষ করতে দেন, অবশ্যই আপনার কথা আমি কথা বলতেছি, আমাকে কথা শেষ করতে দেন। আমি যেই জায়গায় আপনার কনফিউশন তৈরি হচ্ছে, আমারও সেই জায়গায় কনফিউশন আছে, আমি হয়তো ভুল শুনেছি। আমি শুনেছি যে খালেদ মহিউদ্দিন, যিনি আপনার কলিগ বলতে পারেন, একই ফ্রেটার্নিটির, খালেদ মহিউদ্দিন রেজা কিবরিয়া সাহেবকে একেবারে ক্যাটাগরিক্যালি জিজ্ঞাসা করছেন
যে আপনি কি মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে ক্ষমতায় বসিয়ে দিবে বা আপনি নির্বাচন করে দিবে? এটার যে উত্তরটা এসেছে সেই উত্তরটা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য না। আমি এই কথাটা বলছি। এখন আপনি আমার সাথে তর্ক বিতর্ক করতে পারেন। আর তার থেকেও বড় কথা কি, এই দেখেন, যদি বিদেশি কারো কাছে নতজানু হওয়ার কথা বলেন তাহলে আপনি মনে রাখবেন যে ওয়াশিংটন পোস্টে খালেদা জিয়ার বাংলাদেশের উন্নয়ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করার আহ্বান ছাপানো হয়েছিল। আপনি জানেন জিএসপি বাতিল করার জন্য প্রচেষ্টা চলেছিল। এরকম শত শত হাজারো উদাহরণ দেওয়া যাবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের দুঃখ লাগে কোথায়, যে যখন আমাদেরকে বলা হয় যে স্বাধীনতার কে উপর নির্ভর করে দেশকে বিভক্ত করা হয়েছে, তখন বোধহয় জুনায়েদ সাকি ভুলে যায় যে জুনায়েদ সাকি কিন্তু কিছুদিন আগেই বাংলাদেশের বিরোধী শক্তি জামাত ইসলামের সাথে হাত মিলিয়েছে রাজনৈতিকভাবে। এখন স্বীকার করবেন কি করবেন না আমি জানি না, কিন্তু যদি আমি জামাতে ইসলামীকে পরিত্যাগ করার মধ্যে দিয়ে দেশকে বিভক্ত করার কথা উঠে থাকে তাহলে সেই পাপটা আমি মেনে নিতে রাজি। ধন্যবাদ। আমরা আসছি আপনাদের কাছে আসছি একই উত্তর। আপনি হেজিমনি প্রসঙ্গ আসছেন, রেজা কিবরিয়া প্রসঙ্গ আসবেন। ডক্টর সাদাত হোসেন, এই মহাসমাবেশ থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে আপনাদের পর্যায়ক্রমে, কি আশা করছে বিএনপি, কি চাইছে বা কি ঘোষণা করবে, বা আপনাদের কি প্রত্যাশা যে সংসদ থেকে পদত্যাগের কথা, এক মিনিট, সংসদ থেকে পদত্যাগের কথা শুনছি, তারপরে যুগপৎ আন্দোলনের রূপরেখা, তারপরে আপনার নিরপেক্ষ সরকারের একটা রূপরেখা ইত্যাদি, আউটকামটা কি আশা করা হচ্ছে এই মহাসমাবেশ থেকে? এখন এখানে তো মেইন যে আমাদের লক্ষ্য সেটা হচ্ছে যে এই সরকার যাতে পদত্যাগ করে একটা অন্তর্বর্তীকালীন সরকার হয় এবং এটার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন। কেন সেই সুষ্ঠু নির্বাচনটা দরকার? ইনফ্যাক্ট আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম শেষের দিকে চলে এসেছে। আমরা দেখতে পেয়েছি যে রাশেক রহমান সে যে দল করেন, ওনার সভানেত্রী আজকে বাংলাদেশের বাইরে যেসব দেশে গিয়েছেন রিসেন্টলি, আপনি হয়তো বা ইন্ডিয়াতে গিয়েছেন, উনি আপনার লন্ডনে গিয়েছেন, আমেরিকাতে গিয়েছেন, ওনার কিন্তু একটাই কথা যে বাংলাদেশে আপনারা ইনভেস্ট করুন, আপনার টাকার খুব সমস্যা, ইনভেস্ট করুন, আমাদের খুবই সমস্যা। কাজে এই যে ওনার যে বক্তব্য ফুটে উঠেছে যে বাংলাদেশের টাকা একদম নেই, এবং সেই জন্য উনি, কারণ এখানে হয়েছে কি, এখানে ধরেন বারবার বলছি আগামী বছর দুর্ভিক্ষ হবে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং পাশাপাশি করোনাকালীন সময়ে বিভিন্ন সমস্যার কারণে। তো কথা হচ্ছে যে এটা আমি মানে আমাদের টাকার নিশানে, কিন্তু টাকাটা যে 11 লক্ষ কোটি টাকা যে পাচার হয়ে গেল, এই টাকাটা কারা পাচার করলো এটা তো অবশ্যই আমাদের জানার দরকার আছে। আর পাশাপাশি আজকে যে লোডশেডিং চলছে, তীব্র লোডশেডিং, এই যে আপনার বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে 95,000 কোটি টাকা কারা লুটপাট করেছে, এবং আওয়ামী লীগের কোন কোন সংসদ সদস্য, পাশাপাশি ব্যবসায়ী সংসদ সদস্য যারা সিঙ্গাপুরে গিয়ে শীর্ষদনীতে পরিণত হয়েছে, এই জিনিসগুলো তো আমরা সবাই জানি। কাজে কারা টাকা নিয়েছে, পাচার করেছে কারা, এইটার কারণে গিয়ে বাংলাদেশ আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু সুস্পষ্ট। কাজে আমরা মনে করি দুর্ভিক্ষে আসার আগেই যে ওনার দলের উচিত যে পদত্যাগ করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক ডেমোক্রেটিক একটা ইলেকশন উপহার দেওয়া। ধন্যবাদ ডক্টর সাদাত। না হলে হবে কি, বাংলাদেশের মানুষ তাদেরকে জি আমি একটা ছোট জিনিস জিজ্ঞেস করতে চাই। না, আমি জুনায়েদ সাকি এবং ডক্টর সাদাত, একটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা, জুনায়েদ সাকির রূপরেখাটা কি এটা আমরা আজকে শুনবো, আর বিএনপিটা কি এটা অনেকে জিজ্ঞেস করেন, দেখবেন তো কতটুকু মিল আছে, তারা তো যুগপৎ বা একসাথে কিছু একটা করতে চায়। জুনায়েদ সাকি বলবেন। আমরা যে কথাটা আসলে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে ওনার অনেক কিছু না বোঝাটা কোনো সমস্যা না, বুঝতে চাইলেই বোঝানো সম্ভব। সবকিছু আমিও বুঝি তা না, তবে যে কথাটা বলেছিলাম আমি, যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের যে স্লোগানটা 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের আগে তুলেছিল, সেটার মধ্যে দিয়ে তারা এক ধরনের হেজেমনি কথাটার সাথে আধিপত্যের শাব্দিক অর্থ হলেও এটার সাথে আসলে মূলত রাজনৈতিক ধারণা, যিনি গ্রামসির নাম যেহেতু তুলেছেন, সম্মতির বিষয়টা যুক্ত আছে। অর্থাৎ আপনি এমন এক ধরনের প্রভাব বিস্তার করলেন যার মধ্যে জনগণের সম্মতি আছে আপনার। আর ডমিনেন্স আরেকটা আইডিয়া, সেটাও গ্রামসি থেকে এসছে, সেটা হচ্ছে প্রাধান্য। ডমিনেন্স কিন্তু সম্মতির ভিত্তিতে হতে পারে, সম্মতির ভিত্তিতে নাও হতে পারে। ফলে ডমিনেন্ট উইদাউট হেজেমনি এই নামে একটা বিখ্যাত বইও আছে। সুতরাং যে জায়গাটাতে আমি বলতে চাইছি, আওয়ামী লীগের যে হেজেমনি মানে সম্মতি, এইটা 2009-এর পরবর্তীকালে একটা সময় পর্যন্ত ছিল, এবং মানুষ বিশ্বাস করেছিল যে তারা মুক্তিযুদ্ধের স্লোগান তুলছেন এবং সেই পথে বোধে নিচ্ছেন।
আমি যেটা বলতে চাইছি, এই 13.5 বছরে এখন এসে মানুষের অভিজ্ঞতা হয়েছে যে আসলে মুক্তিযুদ্ধের স্লোগানটা তুলে ওনারা দেশকে বিভক্ত করে ক্ষমতা কুক্ষিগত করার রাস্তা খুঁজেছেন। এটা এক। আর দুই হচ্ছে তারা উন্নয়নের নামে মূলত একটা কতিপয় তন্ত্র কায়েম করেছেন, যাকে বলে ক্রনি ক্যাপিটালিজমের একেবারে টেক্সট বুক উদাহরণ। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতাটাকে ব্যবহার করে কতগুলো পোষ্যদের পকেট ভর্তি করা। কিভাবে 90,000 কোটি টাকা পর্যন্ত বলা হচ্ছে, 70 থেকে 90,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জের মাধ্যমে চলে গেছে। কিভাবে মানে এক একটা প্রকল্পে বিস্ময়কর অবিশ্বাস্য রকম বাজেট খরচ করে, কিন্তু বলা হচ্ছে ক্যাপাসিটি চার্জ তো একটা পার্মানেন্ট কস্ট। এটা তো আপনার যখন আপনি একটা প্ল্যান দিবেন 13 সাল পর্যন্ত, তখন তো এটা আপনার 13 সাল পর্যন্ত, সেই 13 কিভাবে 18 হয়, 18 কিভাবে 23 হয়, 23 কিভাবে আরও বর্ধিত হবে, এখন কেন লোডশেডিং হচ্ছে, কেন আবারও এইগুলো রিনিউয়ালের জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, উই নো অল দিস থিং। আমরা বিদ্যুৎ সেক্টর নিয়ে কিছু কাজ করি, ফলে এইখানে কোন কোন লবিস্টরা কিভাবে ঘোরে এবং কিভাবে ওই যে বললাম আবারও কতিপয় তন্ত্র কিভাবে টাকা হাতিয়ে নেয় মানুষের কাছ থেকে এবং বিদেশে পাচার করে। সবচেয়ে বড় ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি আছে, হেজিমনিটাকে গেট ওভার করার জন্য আপনাদের কি পরিকল্পনা? আমি আবারও বলছি সম্মতি শেষ, হেজেমনি নাই এখন আর। আপনি তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগের জনগণের আর কোনো সম্মতি নাই আওয়ামী লীগের প্রতি। ফলে আওয়ামী লীগ এখন ডমিনেন্সে আছে, কেবলমাত্র গায়ের জোরে জবরদস্তিতে আছে। এই জবরদস্তি সব স্বৈরাচাররাই করে, কিন্তু বেশি দিন টেকে না। ইতিহাসটা একটু ওনারা তাকাবেন কেবল। দুর্ভাগ্য এটাই, বাংলাদেশে আওয়ামী লীগ, আমি আবারও বলছি, আওয়ামী লীগ 1971 সালের নেতৃত্বকারী দল এবং এটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। তারা জনগণের মুখোমুখি হচ্ছেন, অভ্যুত্থানের মুখোমুখি হতে চাইছেন এবং ক্ষমতা থেকে তাদেরকে জবরদস্তি করে নামানো হোক, এটা তারা নিজেরাই বলছেন। সেই পরিস্থিতি নিশ্চয়ই বাংলাদেশে তৈরি হচ্ছে এবং সেটা ন্যায্যই কারণেই বাংলাদেশের মানুষের ভোটাধিকার দরকার। ভোটের অধিকার কেড়ে নিয়ে আমার নাগরিক মর্যাদাকে লাথি মেরে আপনি আমাকে উন্নয়ন খাওয়াচ্ছেন। এই সমস্ত উন্নয়ন, এগুলো মূলত 3টা মডেল বাংলাদেশের উন্নয়ন আছে। আইয়ুব খানের মডেল শেষ হয়েছে কিন্তু একটা অভ্যুত্থানের মধ্যে, জেনারেল এরশাদের মডেল উন্নয়ন দশক শেষ হয়েছে একটা অভ্যুত্থানে, শেখ হাসিনা জেনারেল নন কিন্তু তার সরকারের উন্নয়ন দশক শেষ হচ্ছে এবং এটাও একটা অভ্যুত্থান। আমরা বিপ্লব কুমার পোদ্দার আপনার কাছে যাব। একটু মাঝখানে আমাদের একজন অতিথি আছেন। আমরা অ্যাকচুয়ালি ইউক্রেনের অবস্থা বেশ নাজুক, বিশেষ করে রাশিয়ান এটাকে কি বলবো যে ব্যাপক আক্রমণের মধ্যে আছে। কিয়েভে আক্রমণ হয়েছে। একটু জানতে চাচ্ছি যে কিয়েভে যারা অনেকে আছেন, বাংলাদেশিও আছেন অনেকেই, তাদের কি অবস্থা? দূর থেকে পোল্যান্ডে আছেন একজন আমাদের অতিথি, তিনি সেখান থেকে যদি আমাদের সর্বশেষ অবস্থাটা আমাদের একটু জানান। মোহাম্মদ হুসাইন আলম, টিচিং অ্যাসিস্ট্যান্ট, ইউনিভার্সিটি অফ রকলো, পোল্যান্ড থেকে। একটু যদি আমাদের পরিস্থিতিটা একটু ব্যাখ্যা করেন জনাব হুসাইন আলম। এর আগেও আপনি কথা বলেছেন, একটু জানান আমাদেরকে। ধন্যবাদ আপনাকে। এখন রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে এখন এখানে, আমাদের শুরুর দিকে অনেক বাঙালি পোল্যান্ডে এসেছে বা বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোতে চলে গিয়েছে। এখন ওখানে বাঙালিদের সংখ্যা খুবই কম, না একেবারেই নাই বললেই চলে। আমার জানা মতে শুধু একজন আছে, মাহবুব আলম, উনি বাংলাদেশ এম্বাসির সাথে সংযুক্ত আছেন, উনি কিয়েভে আছেন। তো এখন যে পরিস্থিতি বাঙালিদের জন্য এখানে নাই, তবে যে বিশ্ব রাজনীতি আপনারা যে এবং আমাদের বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, এটা বিশ্লেষণ করতে গেলে এটা অন্যদিকে মোড় নেবে। আমি বাংলাদেশের দিকে যাব না। তবে এখানে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, এটা শুধু ইউক্রেন এবং রাশিয়ার বিরুদ্ধে সীমাবদ্ধ নয়, এটা ন্যাটো বা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা যুদ্ধ হচ্ছে হিডেনলি। যেমন কিছুদিন আগে যে ব্রিজটা ধ্বংস হয়ে যাওয়ার পরে যে রাজধানীতে যে আঘাতটা এনেছে পুতিন, এটা একটা বড় ধরনের আঘাত। এবং বিশ্ব চায় না যে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক, বাট এই যুদ্ধের ফলে যে আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সারা বিশ্বে, এটা কিন্তু কাম্য নয়। যেমন আমাদের এখানে পোল্যান্ড বা পুরো ইউরোপ জুড়ে যে ইলেকট্রিসিটি এবং গ্যাসের সংকট দেখা যেতে পারে। যেমন আমাদের ইউনিভার্সিটি, আমি যে ইউনিভার্সিটিতে এখন বসে আছি, আমাদের রেক্টর এবং এখানে গভর্নমেন্ট একটা অ্যানাউন্স দিয়েছে, এই শীতে হয়তো ইউনিভার্সিটিটা পুরো অনলাইনে চলে যেতে পারে, কারণ ইউনিভার্সিটির কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই যে ইলেকট্রিসিটি সাপ্লাই দেবে। কারণ আগে যে ইলেকট্রিসিটি ছিল 100 পাউন্ড এক ইউনিট, এখন সেটা হচ্ছে 400 পাউন্ড, মানে 400 জুলতি। এবং যে
তেল ছিল, পেট্রোলের দাম ছিল 3 জুলতি, এখন সেটা 7 জুলতি, মানে এটা ওভার হয়ে গেছে, ডবল। তো এই কারণে অর্থনৈতিক সমস্যা এবং পুরো ইউরোপ জুড়ে এটা ফেস করছে। হোসেন আলম, একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের এই সেন্টিমেন্ট তো ইউরোপিয়ান যে ইউভুক্ত দেশগুলো সরকাররা কি অনুধাবন করতে পারছেন? তারা তো সংঘাতের সঙ্গে নিজেদেরকে যুক্ত করছেন এবং এটাকে আরো ইন্টেন্সিফাইং। এটা তো আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বলছেন, আপনি পরিস্থিতি তো আর মানে নিয়ন্ত্রণে রাখার চাইতে এটা তো আরো স্কেলেট করছে, ট্রিগার করছে। এটার ব্যাপারে সরকারগুলো কি জনগণের কথা শুনছে কিনা এই ক্রাইসিসের মধ্যে? অ্যাকচুয়ালি এখানে যে জনগণ যেটাকে বলা হয়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি 1 মিনিট একটু অ্যাড করি। এটা 3টা দিক আছে, একটা হচ্ছে গুড সিটিজেন, গুড গভর্নমেন্ট এন্ড গুড গভর্নেন্স। এই 3টা জিনিস ইউরোপে আছে, যে 3টা জিনিসের অভাব আমাদের বাংলাদেশে। না, আপনি বাংলাদেশের প্রসঙ্গে জানতে চাচ্ছি না। না না, আমি যেটা বলতেছি, কারণ এই ইউরোপীয় যে সরকার যেগুলো আছে, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে এর 3টা দিক আছে। কারণ এই ইউরোপিয়ান যে লিডার যারা আছে তারা নিজেরাও বুঝতে পারছে এদের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু তারপরেও যে ইউক্রেনের সাথে এরা হিডেনলি ভাবে অর্থনৈতিক ভাবে স্যাংশন দিয়ে এবং ওয়েপন দিয়ে এবং হিডেনলি সৈন্য দিয়ে তাদেরকে সহযোগিতা করছে। আরেকটা বিষয় হচ্ছে পুতিনের, না বুঝলাম তো, কিন্তু এটা তো ক্রাইসিসটাকে এসকেলেট করছে। ক্রাইসিসটাকে নিয়ন্ত্রণে আনার জন্য কোনো ডিপ্লোমেসি, কোনো ধরনের রেস্ট্রেইন, কোনো সমাধানের কোনো রাস্তা এটা কি দেখতে পাচ্ছেন কিনা ইন 30 সেকেন্ডস? এদেশের যেটা এখন আছে এটার জন্য ওরা বিভিন্ন ভাবে ইউরোপিয়ান দেশগুলো চেষ্টা করছে যে গ্যাস বা ইলেকট্রিসিটি যেটা আছে মিডল ইস্টের দেশের সাথে কন্ট্যাক্ট করে ব্যবহার করা এবং জনগণকে একটা ইচ্ছে আপনারা। ধন্যবাদ জন হোসেন আলম, আমরা বুঝতে পেরেছি ওখানকার পরিস্থিতি আসলে খুব একটা অনুকূল নয়। আমরা আমাদের প্রসঙ্গে ফিরে আসছি। পলিটিক্যাল ইস্যুস নিয়ে আমরা আলাপ করছিলাম। যেন বিপ্লব কুমার পোদ্দার, যদি আমাদের সঙ্গে ডক্টর সাদত হোসেনও থাকেন। যেন বিপ্লব কুমার পোদ্দার বেশ কিছু বিষয় তুলেছেন, আপনি রাশেদ ভাই প্রশ্ন করেছিলেন। জি আসছি আপনার, সেটা হচ্ছে যে ওই যে আমাদের মানে প্রস্তাবটা কি সেটা যদি বলার সুযোগ। জি আমি আমরা আসবো আপনার কাছে। রাশেদ ভাই বললেন যে ওনাদের প্রধানমন্ত্রী এমন বিদেশের কাছে কিছুই চাননি। তো এটা জানি না কতটুকুনি সত্য, কারণ আমি ওনাকে মনে করেই দিতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ভারতকে যে আমি যা দিয়েছি তা আজীবন মনে রাখবেন। এবং ভারত বাংলাদেশের যদি আপনি ট্রেড দেখেন, রূপরেখার প্রসঙ্গে না না এটা তো আমাকে উত্তর করতে হবে, যেহেতু উনি বলেছেন যে আমি সেটাই বলেছি যে আপনারা যে চান এবং আপনারা যে দেন, এটাই আমি প্রমাণ করছি আপনাদের স্টেটমেন্ট থেকে। দ্বিতীয় পর্যায়ে হলো যে এনআইডি, এবং বিষয়টি কিন্তু আসলে এনআইডি না, বিষয়টা হলো যে ভোটটা ইভিএমে হবে কি হবে না। যে আইটি, আমাদের আইটি সেক্টরটা দেখলাম আমার বাংলাদেশ ব্যাংক থেকে, রিজার্ভ থেকে, সুইফট থেকে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ডলার পাস হয়ে যাচ্ছে, সেটা তো একটা আইটি সিস্টেম। ইভিএমও তো একটা আইটি সিস্টেমের মধ্যে হবে, যে সিস্টেম এখনও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এস্টাবলিশড হয়নি ভোটের ক্ষেত্রে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়রা যে বিদেশে নির্বাচিত হন, তারাও কিন্তু ওই আদিকালের ব্যালটের মাধ্যমেই নির্বাচিত হন। যদি তারা নির্বাচিত হতে পারেন, যদি ইউকে ইউএসএ যদি এখন পর্যন্ত তারা ওখানে যেতে না পারেন, কারণ আইটি সিস্টেমটা এমনই, যদি আমি নিয়ে যাই তাহলে হ্যাক করে আপনার টাকা পয়সা সব কিছুই আমি নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। জনাব সাদাত হোসেন, আপনার লাস্ট মন্তব্য যদি শুনি। জি, আসলে ইভিএম নিয়ে যে কথাটা, আসলে আমার তো বক্তব্যটা আরো বেশি দিতে পারতাম, হয়তো একটু সময় থাকতো। যে জিনিসটা আমি বলছি, ইভিএম আমি 2টি নির্বাচন করেছি। ইনফ্যাক্ট আমার যে 18 সালে আমাকে জেলে ভরে যেটা নির্বাচন করানো হয়েছে, সংসদীয় আসন চট্টগ্রাম 9, 6টি আসনের মধ্যে, ওটা আসলে ইভিএম ছিল। এবং রিসেন্টলি রূপরেখার প্রসঙ্গে ইভিএম তো আলোচনা একটা আছে, রূপরেখার প্রসঙ্গে কিছু বলবেন কিনা? মেয়র ইলেকশন না, এটা না বললে কিন্তু আর হবে না। মেয়র ইলেকশন আমি যেটা আপনার 20 লক্ষ লোকের যে মেয়র ইলেকশন চট্টগ্রাম সিটিতে, সেটাও কিন্তু ইভিএম এ হয়েছে। ডিজিটালি ভোট করে তারা, রেজাল্ট ম্যানুয়ালি, এটাই হচ্ছে বিয়ে। আপনার ম্যানুয়ালি 10কে 100, 20কে 200, এইভাবে তারা একটা রেজাল্ট ধরিয়ে দিবে। তো এই ধরনের ইভিএম এর কি দরকার? আপনার এখনো পর্যন্ত আমার যে মামলা আছে চট্টগ্রামের ট্রাইব্যুনালে, আমার যে চাওয়া, যেটা ডিমান্ড, যেটা আমি করেছি, ইভিএম এর যে প্রিন্টেড কপি গুলো দেওয়া, রেজাল্ট প্রিন্টেড কপি, এখনো পর্যন্ত 1.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত এখনো আনএক্সেপ্টেবল। এটা আপনাদের কাছে এখনো আনএক্সেপ্টেবল। ইভিএম এর যেখানে প্রিন্টেড কপি তারা অসমর্থ হয়েছে দিতে, এবং এখানে ভিভিপ্যাট এর মতো একটা ইম্পর্টেন্ট সফটওয়্যার যেখানে নেই,
তাহলে এই ধরনের একটা ত্রুটিযুক্ত ইভিএম মেশিন দিয়ে ৮,৭১১ কোটি টাকা, এটাকে একটা ঘুষ প্যাকেজ দেওয়া হচ্ছে। ধন্যবাদ ডাক্তার সাদাত হোসেন। এই আলোচনা দীর্ঘকাল ধরে হচ্ছে, আরও হবে সামনের দিনগুলোতে, এবং আপনি আপনার পয়েন্টটা যথেষ্ট ক্লিয়ার করেছেন। আমি জনাব জুনায়েদ সাকি, আপনি রেসপন্ড করতে যাচ্ছিলেন যুগপৎ আন্দোলনের সম্পর্কে। উনি যে আমি কিন্তু আগের আলোচনায় বলেছিলাম যে ওনারা যেভাবে অনুসরণ করেন, প্রথমত এইটা সরকারের হাতে নেওয়া জায়গাটার মধ্যে একটা দুরভিসন্ধি আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এর মধ্যে দিয়ে তারা বাস্তবত কিভাবে নির্বাচন ম্যানিপুলেট করবেন তার জন্য নানান পরিকল্পনা ফাঁদছেন। মূল সংকটটা তো অনাস্থার জায়গাতে। আপনারা তো সরকার হিসাবে জনগণের সম্মতির উপর দাঁড়িয়ে নেই, জনগণের ভোটে নাই। তা আপনাদের কাজ কি কারণে আমাদের জনগণ অ্যাকসেপ্ট করবে? এটা ১ নম্বর। কি কারণে আমাদের রাজনৈতিক উত্তরণটা ঘটবে? আমরা বলেছি সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার লাগবে। অন্তর্বর্তীকালীন সরকার মানে দুটো সরকারের মাঝখানে একটা সরকার। দিতে চাচ্ছে না, দিতে কে চেয়েছিল? দিতে কেউ চায় না, এটা আন্দোলনের মাধ্যমে হবে। আমি শেষ করি, কিন্তু আমরা চাই আওয়ামী লীগও এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া থাকুক। তারা না গুড হল বাধ্য হয়ে করবে, তারা বিএনপি এসেছিল না, এই ট্রানজিশনে আসবেই। আসার জায়গাটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের প্রক্রিয়াটা এই রাজনৈতিক ঐক্যমতের প্রক্রিয়ার মধ্যে পদ্ধতি হবে। ইন্টারিম মানে হচ্ছে দুটো সরকারের মাঝখানে যে সরকার, এই সরকারটার কি নাম দিবেন? এটা তত্ত্বাবধায়ক না তদারকি না বিভিন্ন নির্বাচনকালীন, বিভিন্ন নামে বিভিন্ন জন ডাকে। আমি বলছি মর্মবস্তু ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্ট রাজনৈতিক ইন্টারিম গভর্নমেন্ট। আচ্ছা শুনেন, প্রথম কথা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উনিও দিতে পারেন নাই, বিএনপির যে বন্ধু তিনিও দিতে পারেন নাই। আমাকে প্লিজ কথা বলতে দেবেন। আমি 3 জনকে দিতে বলেছি, 3 জনের একজনও জানেন না তত্ত্বাবধায়ক সরকার বলতে কি তারা চান। এখন আমার কথা শুনেন, আপনি পোল্যান্ড থেকে প্লিজ জুনায়েদ ভাই, এটা মানুষ এক্সপেক্ট করেন, আমাকে কথা বলতে দেন। আপনি পোল্যান্ড থেকে একজন গেস্টকে কানেক্ট করেছেন যিনি বলছেন যে ইউভুক্ত সদস্য রাষ্ট্র পোল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে তার বিদ্যুতের বিলটা পর্যন্ত দিতে পারছেন না। এটা বৈশ্বিক একটা সংকট, বৈশ্বিক সমস্যা। এবং তিনি বলছেন জ্বালানি পর্যন্ত তারা কোথা থেকে আনবেন এটা এখনো নিরূপণ করা হয়নি। সেই জায়গায় আমি বলতে চাইছি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশের মানুষকে সংকট মোকাবেলা করার জন্য সুসংগত এবং ঐক্যবদ্ধ করতে চাচ্ছেন, তখন এই সংকটকে কাজে লাগিয়ে আপনি যে ক্ষমতায় যেতে যাচ্ছেন সফল হবে না। এই কারণে যে ওই যে হেজমনির কথা বললেন, বাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের একটা হেজমনি আছে, মাধ্যমিক শিক্ষকদের একটা হেজমনি আছে। যেখানে বিএনপি দলীয় একটা হেজমনি নির্ভর দল, সেখানে জুনায়েদ সাকি বিএনপি এবং জামাতের শরিক হয়ে হেজমনি উড়িয়ে দিবেন কোনোদিন, যেখানে তাদের নিজেদের ভিতরে সঙ্গতি নাই, এটা কোনোদিন সফল হবে না। এটা ছোট বাচ্চাদের আলাপ আলোচনা, টিফিন নিয়ে যুদ্ধ করা ছাড়া কিছু হচ্ছে না, এটা বাস্তবতা। এবং আরেকটা কথা, না না আপনি আমাকে কথা শুনেন, আপনার কোনো কথা বলার সময় আমি বাধা দিই না কেন? আমি জানি যে আপনার প্রত্যেকটা কথার উত্তর আমি দিতে পারবো। আপনি তখন এই কাজটা করেন যখন আপনি জানেন যে আপনি আমাকে ফিলোসফিক্যালি ডিফিট করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে ইউ ডোন্ট নো হোয়াট ইউ ওয়ান্ট। বাংলাদেশের বাস্তবতায় হেজেমনি একটা বাস্তব সত্য। এই হেজেমনিকে উঠিয়ে দিয়ে যারা রাজনীতি করার চিন্তা করেন তারা রাজনীতিতে শুরু থেকে পরাস্ত। এবং তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখাও আপনারা জানেন না, আপনাদের ক্ষমতা দরকার। আজকে এই হলো কথা, কিছু না। এটা পরিষ্কার বলতে পারছেন না তো, বলতে পারলেন। 1.5 ঘন্টা সময় পেয়েছেন, 1.5 ঘন্টা সময় পেয়েছেন, 1.5 ঘন্টা শুধু একটাই কাজ করতে পেরেছেন, গণতন্ত্রের নামে একটাই কাজ করতে পেরেছেন, আমাকে কথা বলার সময় বাধা দিতে পেরেছেন। গণতন্ত্রের নামে আমি কথা বলার সময় বাধা দিতে পেরেছেন, এছাড়া কিছু করতে পারেন না। ইউ ডোন্ট নো হোয়াট ইজ ডেমোক্রেসি এট অল, আপনার কোনো ধারণাই নাই। জি ধন্যবাদ। আজকে আর এগোতে পারছি না। আমরা জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ডাক্তার সাদাত হোসেন, আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি। তিনি কথা বলছিলেন চট্টগ্রামে মহাসমাবেশ নিয়ে এবং বিএনপির আগামী দিনের কি কর্মসূচি বা কি ভাবনা সেগুলো নিয়ে কথা বলেছেন। স্টুডিওতে রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম আহ্বায়ক গণ অধিকার পরিষদ, এবং জনাব মোহাম্মদ জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এই সরাসরি আয়োজনে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আবারও আমরা কথা বলবো সরাসরি আয়োজনে এই সময়ে, আমাদের সঙ্গেই থাকবেন। আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। এছাড়া কোভিড এবং ডেঙ্গু সম্পর্কে সবাই সতর্ক থাকুন, সাবধান থাকুন এবং জমায়েত এড়িয়ে চলুন। ভালো থাকুন সবাই।